আজকের ক্লাসের পরে তোমরা খুব ইজিলি এই দুটো টেস্ট অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, আচ্ছা দেখো। সো প্রথমে আসি হচ্ছে টিএটি। এটার পূর্ণরূপ কি? পূর্ণরূপ হচ্ছে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। আচ্ছা, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। তো এইটার যে নামটা, এই নামটা থেকে কিন্তু মূলত আমরা টেস্ট সম্পর্কে একটা পারফেক্ট আইডিয়া পেয়েছি। সেটা কি? থিমেটিক অর্থটা আসছে থিম থেকে, অ্যাপারসেপশন আসছে পারসেপশন থেকে, আর টেস্ট মানে টেস্ট। ঠিক আছে, তো জিনিসটা কি দাঁড়াইলো? থিম পারসেপশন টেস্ট। দ্যাট মিনস এইখানে তোমাকে একটা থিম বুঝতে হবে, থিম বুঝে তোমাকে পারফর্ম করতে হবে। এইটাই হচ্ছে মূলত তোমার এখানে কাজ। এই টেস্টে কি হয়? এই টেস্টে মূলত আইসিসবি তোমাকে এরকম একটা ছবি দেখাবে। খেয়াল করে দেখো, আইসিসবি তোমাকে এরকম একটা ছবি দেখাবে, ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি ফর 30 সেকেন্ড। ঠিক আছে, ছবিটা কতক্ষণ দেখাবে? 30 সেকেন্ডের জন্য তারা একটা পিকচার তোমাকে শো করবে। ঠিক আছে, এরপরে তারা তোমাকে লেখার জন্য একটা জায়গা দিবে এবং সেইখানে তোমাকে 3 মিনিটসের মধ্যে এই থিম সম্পর্কে লিখতে হবে। মনে রাখবা, টেস্টের নাম কি? থিম পারসেপশন টেস্ট বা থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। দ্যাট মিনস তোমাকে যে ছবিটা দেখাচ্ছে, ফার্স্ট অফ অল তোমার প্রথম কাজ হচ্ছে এই ছবিটার থিম বের করা। দ্যাট মিনস ছবিটা কি মিন করতেছে তোমাকে আগে সেইটা বের করতে হবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হচ্ছে এই জায়গাটায় ভুল করে। ফার্স্ট অফ অল একটা পিকচার দেখতে হবে। ঠিক আছে, পিকচার ওয়াচিং। এই একটা পিকচার দেখার পরে তোমার কাজ হচ্ছে সেখান থেকে ওই সম্পূর্ণ পিকচারের থিমটাকে খুঁজে বের করা। থিম বলতে আমি কি বোঝাচ্ছি? থিম বলতে বোঝাচ্ছি হচ্ছে মূল ভাব, সম্পূর্ণ ছবি। এখানে যে ভুলটা করো, ভুলটা হইতেছে তোমরা স্পেসিফিক ক্যারেক্টার ওরিয়েন্টেড স্টোরি মেক করার ট্রাই করো। নেভার এভার ডু দিস থিং। তুমি হচ্ছে গল্পের মধ্যে নাম দিয়ে হয়তো একটা জিনিস করতে পারো, কিন্তু তুমি কখনোই ক্যারেক্টার ওরিয়েন্টেড গল্পতে তুমি যাবা না। কিরকম? খেয়াল করে দেখো, আমি এই ছবিটার কথাই তোমাদেরকে দেখাই। দেখো এই ছবিতে কি হচ্ছে? এই ছবিতে এইখানে একটা মানুষ আছে, এইখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, রাইট? টোটাল 4টা মানুষ আছে। দেখো তো এই 4টা মানুষ একটা গ্রাম এলাকায়, মানে বোঝা যাচ্ছে তারা একটা গ্রাম এলাকায় আছে, একটা রোডের পাশে, একটা বাড়ির সামনে। তারা হয়তো সবাই সবার সাথে কথা বলতেছে। লাইক এই লোকটা কথা বলতেছে, এই লোকটা কথা বলতেছে, এই লোকটা কথা বলতেছে। হ্যাঁ, এই লোকটা শুধু দাঁড়া দাঁড়া শুনতেছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এদের মধ্যে শুধুমাত্র এই ক্যারেক্টারটাই ফর্মাল ড্রেস পরা, বাকি সবাই কিন্তু ক্যাজুয়াল ড্রেস পরা। দ্যাট মিনস এইখানে কোনো একজন শিক্ষিত লোক, সে হচ্ছে গ্রামের বাকি লোকদের সাথে কথা বলতেছে, রাইট? তাহলে এখানে আমি যদি শুধু ক্যারেক্টার ওরিয়েন্টেড হই ফার্স্টেই থিম বের করার সময়, তাহলে কিন্তু হবে না। ক্যারেক্টার ওরিয়েন্টেড হলে তুমি বলবা যে ইনি হয়তো ওদের সাথে আলোচনা করতেছে, অমুকজন আলোচনা করতেছে। নট লাইক দ্যাট। তুমি আগে সম্পূর্ণ পিকচারটার থিমটা খুঁজে বের করার ট্রাই করো। সম্পূর্ণ পিকচারের থিম বা মূল ভাব। মূল ভাব কি হইতে পারে? হইতে পারে যে গ্রামের কোনো একজন শিক্ষিত লোক গ্রামের বাকি লোকদের সচেতনতা বৃদ্ধির জন্য কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছে। ঠিক আছে, তুমি জিনিসটাকে এরকম ভাবে নাও। কেন? খেয়াল করে দেখো, তুমি কেন জিনিসটাকে এরকম ভাবে নিবা? এইখানেই হচ্ছে মেইন মজার বিষয়টা। ওই যে মনে আছে তোমাকে আমি বলছিলাম পয়েন্ট নাম্বার 3-তে, যে ইমপ্রেশন তৈরি করতে পারার মতো করে কথা বলা, লেখা বা কাজ করা। এন্ড পয়েন্ট নাম্বার 4-এ কি ছিল? কথা, কাজ বা লেখার মধ্যে নিজের আগ্রহ ফুটিয়ে তোলা। কি কাজ? যে দেশের প্রতি আমি ডেডিকেটেড, আমি দেশ নিয়ে চিন্তা করি। তাহলে গ্রামের একটা সচেতন লোক বা গ্রামের একটা শিক্ষিত লোক গ্রামের বাকি লোকদেরকে কোনো একটা বিষয় সম্পর্কে সচেতন করতেছে। সে কিন্তু একজনকে করতেছে না, গ্রামের সকলের জন্য করতেছে। সকলের জন্য কে করে? একটা লিডার করে। তুমি কেন চিন্তা করতেছো? তোমার মধ্যে লিডারশিপ মেন্টালিটি আছে। তুমি চাও দেশের মানুষের ভালো চাও, তুমি সমাজের মানুষের ভালো চাও। দ্যাটস ওয়াই তুমি নিয়ে আসতেছো এই জিনিসটা, যে গ্রামের একজন শিক্ষিত মানুষ, সে গ্রামের সবার জন্য বা সবার ভালোর জন্য কোনো একটা বিষয় না সবার সাথে আলাপ আলোচনা করতেছে।
খেয়াল করে দেখো, তুমি যখন এরকম একটা থিম ফার্স্টে চুজ করলা, তখন অটোমেটিক্যালি তোমার সাইকোলজি যখন এটা রিড আউট করবে, সে বুঝতে পারবে যে এই ছেলেটার বা এই ক্যান্ডিডেটটার মাথায় এই জিনিসটা কাজ করে, যে সে মানুষের জন্য কিছু করতে চায়, সে দেশের ভালোর জন্য কিছু করতে চায়। এখন খেয়াল করে দেখো, আমরা ফার্স্টে থিমটা কি বের করলাম, যে কোনো একজন শিক্ষিত লোক গ্রামের বাকি মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য কোনো একটা বিষয় তাদের সাথে আলোচনা করতেছে। আচ্ছা, এখন তাহলে আমরা স্পেশালি একটা টপিক বের করি, আসলে সে কোন টপিকের উপরে গ্রামে মানুষের সচেতনতা বৃদ্ধি করার ট্রাই করতেছে। সেই জন্য আমরা একটু পুরো পুরো পিকচারটা একটু অ্যানালাইসিস করি। এই পিকচারে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা বয়স্ক লোক, এই যে এইখানে হচ্ছে তার, খেয়াল করে দেখো, আমি একটু তোমাদেরকে দেখাই, এই জায়গাটায় দেখো তার হাতের মধ্যে একটা লাঠি ধরা আছে, ঠিক আছে। এনার আবার এখানে গবাদি পশু উনি কাঁধে ঝুলায় আছে, আবার এই লোকটা খালি গায়ে দাঁড়ায় এনার কথা শুনতেছে, রাইট। তাহলে সচেতনতা বৃদ্ধি কি হইতে পারে, যেহেতু একে দেখে মনে হচ্ছে অল্প বয়স্ক, হইতেই পারে এই ছেলেটা গ্রামে মানুষের শিক্ষা গ্রহণ করার বিষয়ে, শিক্ষা গ্রহণ করার বিষয়ে সবাইকে মোটিভেট করতে বা উদ্বুদ্ধ করতেছে। কেন? কারণ সবাই যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে তারা আরো স্মুথ বা ইজিয়ার লাইফ লিড করতে পারবে। তাদের এত বেশি গায়ে গতরে খাটার প্রয়োজন হবে না, তাদের এত বেশি কষ্ট করার প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে আমি থিমটা কি বের করতে পারি? থিমটা বের করতে পারি এরকম, যে গ্রামের সচেতন মানুষের বা শিক্ষিত কোনো একজন মানুষের গ্রামের বাকি মানুষদেরকে শিক্ষিত করার জন্য উদ্বুদ্ধকরণ আলোচনা। এরকম একটা বিষয় আমরা যদি নিয়ে আসি, থিম নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের একটা পারফেক্ট থিম হইল। এইটা হচ্ছে থিম, এবং তোমাকে এই জিনিসটা ফুটায় তোলার জন্য এখন গল্পটা লিখতে হবে। এরপরে গিয়ে তুমি ক্যারেক্টার ওরিয়েন্টেড হও, এর আগে তুমি ক্যারেক্টার ওরিয়েন্টেড হইও না। তুমি ফার্স্টেই নাম দিয়ে যখন নিয়ে চলে আসবা, মানে তুমি যখন নাম দিয়ে যখন চিন্তা করতে যাবা যে আমি এর নাম কি দিব, এর নাম কি দিব, এ কি করতেছে না করতেছে, বিলিভ ইট অর নট, তুমি কখনোই খুব ভালো একটা স্টোরি মেক করতে পারবা না। তুমি যখন ফার্স্টে কোনো নাম ছাড়া পুরা ছবিটা অ্যানালাইসিস করে, মানে পুরা ছবিটা মূল ভাব হয় কিসের, পুরা ছবিটা নট স্পেসিফিক ক্যারেক্টারের, পুরা ছবিটার মূল ভাব হয় হচ্ছে পুরা ছবিটাকে কেন্দ্র করেছে। তুমি পুরা ছবির মূল ভাব বোঝার ট্রাই করো, থিম বোঝার ট্রাই করো। দেন আফটার তুমি যখন গল্প লিখতে যাবা, তখন অটোমেটিক্যালি তোমার লেখাটা অনেক ভালো হবে। বিষয়টা বুঝাইতে পারছি যে থিম কিভাবে বের করতে হয়। এখানে আরো একটা বিষয় আমি অ্যাড করে দেই, সেটা হচ্ছে তুমি যে সকল বিষয়ে বেশি কনসার্ন, তুমি যে সকল বিষয়ে বেশি কনসার্ন বা জানো, সেরকম কোন একটা তুমি বিষয় নিয়ে আসার ট্রাই করো, দ্যাট উইল বি মাচ মোর ইফেক্টিভ। রিজন হচ্ছে তুমি যখন এক্সপ্লেন করবা, তুমি যেটা নিয়ে বেশি জানো বা পারো, সেটা নিয়ে তুমি সুন্দর মতো গোছায় লিখতে পারবা। কারণ ওই যে আমরা যখন কোনো একটা কাজ করি, তখন কিসের পরে কি হয়, এটা যে লোক এক্সপিরিয়েন্স করছে সে ভালো বলতে পারে, আর যে এক্সপিরিয়েন্স করে নাই সে খুব ভালো বলতে পারে না। ঠিক আছে, সো তুমি এরকম একটা জিনিসকে মাথায় রেখে বা এই জিনিসগুলোকে মাথায় রেখে তুমি এই পিকচারের থিমটা বের করার ট্রাই করো। আমি কি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি, নাকি তোমরা বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি ছিল? ফার্স্ট কাজ ছিল হচ্ছে ফাইন্ড আউট দ্য থিম অফ দ্য হোল পিকচার, রাইট। সো আমরা এটা করে ফেলছি। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই ছবিটা তোমাকে 30 সেকেন্ড ধরে দেখাবে টিএটিতে। ঠিক আছে, দেখানোর পরে এবার তোমাকে 3 মিনিট সময় দিবে। কতক্ষণ? এই যে 3 মিনিট সময় দিবে একটা লেখার জন্য। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখানে লিখতে হবে। কি লিখতে হবে? তোমাকে 8 থেকে 10 সেন্টেন্সের মধ্যে একটি গল্প বা কনটেক্সট লিখতে হবে। আচ্ছা, কেন আমি গল্প বা কনটেক্সট বললাম, শুধু গল্প বললাম না? দেখো, তুমি গল্প আকারে চাইলে এটা লিখতে পারবা,
দিস ইজ ভেরি পসিবল যে তুমি চাইলে গল্প আকারে এটা লিখতে পারবা, ঠিক আছে? কিন্তু কিছু কিছু থিম আছে যেখানে সবসময় ক্যারেক্টার দেওয়া থাকে না। সো যেহেতু সবসময় ক্যারেক্টার দেওয়া থাকে না, যেগুলো ক্যারেক্টার দেওয়া থাকে না বা ক্যারেক্টারকে স্পেসিফিক ভাবে একদম তুমি ফিক্স ভাবে তুমি আইডেন্টিফাই করতে পারবা না, সেই জায়গাটায় একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সেখানে কখনোই কোনো নাম নিয়ে আসতে যাবা না। এবং এই ধরনের ছবিকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পিকচার। আইএসএসবি তে টিএটি তে তোমাকে টোটাল 4টা ছবি দেওয়া হবে। 4টার মধ্যে মিনিমাম 1 থেকে 2টা ছবি থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পিকচার। এই অ্যাবস্ট্রাক্ট পিকচারে তুমি কোনো নাম ব্যবহার করতে পারবা না, তুমি কোনো ক্যারেক্টারের নাম দিতে পারবা না, এটা নাম ছাড়া লিখতে হবে। দ্যাট মিনস এই কনটেক্সট আকারে তোমাকে লিখতে হবে। এবং এটা কি, এটাকে বলা হয় কি, অ্যাবস্ট্রাক্ট পিকচার। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সুতরাং যেখানে অ্যাবস্ট্রাক্ট থাকবে সেখানে আমরা নাম ছাড়া লিখবো, আর যেখানে অ্যাবস্ট্রাক্ট থাকবে না সেখানে আমি নাম ছাড়াও লিখতে পারি, গল্প আকারেও লিখতে পারি। কিন্তু মনে রাখতে হবে অবশ্যই আমি এই থিমটা বুঝে, থিম মানে থিমের উপর ফোকাস করে সুন্দরভাবে গোছায় একটা স্টোরি বা কনটেক্সট লিখবো, যেটা মিনিমাম 8 থেকে 10টা সেন্টেন্স হবে, ঠিক আছে? এখানে একটা গুরুত্বপূর্ণ নোট আছে। সেটা কি নোট হচ্ছে যে তোমার ফার্স্ট অফ অল এখানে কোনো গল্পের নাম দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? গল্পের নাম লেখা লাগবে না, নাম্বার 1। নাম্বার 2 হইতেছে গল্পের কোনো মোরাল কোডও দেওয়া লাগবে না, ঠিক আছে? মোরাল কোড দিতে হবে না, তুমি শুধু গল্পটা লিখে ফেলবা। আচ্ছা, নাম্বার 3 হইতেছে তুমি যখন গল্পটা লিখতেছো অবশ্যই গল্পের থেকে তোমার যে থিম, এই থিম এর উপরে নির্ভর করে বা বেস করে একটি কনক্লুশনে নিয়ে আসবা, একটি কনক্লুশনে আসবে। দ্যাট মিনস তুমি ওই থিমের উপর ডিপেন্ড করে তোমার পুরো গল্পটাকে সুন্দরভাবে ইন্ডিং এ নিয়ে যাবা, সুন্দর মতো ইন্ডিংটা করবা, ঠিক আছে? এন্ড হচ্ছে আরেকটা মজার বিষয় কি আছে, একটা মজার বিষয় হচ্ছে তোমাকে এর সাথে সাথে গল্পের মধ্যে একটা মেসেজ থ্রো করার ট্রাই করতে হবে। মেসেজ ইনডিরেক্টলি, নট ডিরেক্টলি, তুমি ইনডিরেক্টলি একটা মেসেজ থ্রো করার ট্রাই করবা, ঠিক আছে? বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, সো তুমি যদি নাকি এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারো তাহলে টিএটি এর বেসিক এবং ফাউন্ডেশন লেভেল তোমার জন্য খুবই ইজি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে টিএটির সম্পূর্ণ পারফরমেন্সটা হয় কিন্তু হচ্ছে ইংলিশে। সম্পূর্ণ টেস্ট টোটাল 4টা থাকবে, 4টা কিন্তু তোমাকে ইংলিশে লিখতে হবে। তো যেহেতু ইংলিশে লিখতে হবে সেহেতু তোমাকে অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট ভাষায় কথা বলতে হবে, মানে তোমাকে একটা নির্দিষ্ট ভাষায় এটা লিখতে হবে। বিষয়টা বুঝাইতে পারছি? সরি, একটা হচ্ছে নির্দিষ্ট টেন্সে লিখতে হবে, হয় প্রেজেন্ট অথবা পাস্ট, ঠিক আছে? মানে জিনিসটা এরকম হয়, সেটা হইতেছে যে আমরা যখন লিখতে যাই ওই সময় হচ্ছে আমরা ওই অনেক সময় টেন্সটাকে হচ্ছে গোলায় ফেলি, ঠিক আছে? সো আমাদের এই ভুলটা করা যাবে না, আমাদেরকে একটা নির্দিষ্ট টেন্সে লেখা শিখতে হবে, তাহলে কি হবে, আমাদের রাইটিংটা আরো বেশি সুন্দর হয়, ঠিক আছে? তো আমরা যদি এই সব মানে এই সবগুলো বিষয় যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের টিএটিটা লেখা অনেক ভালো হবে। এরপরে আরো একটা বিষয় বলে রাখি, লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যখন কোনো প্রবলেম থাকবে, মানে লাইক মনে করো ছবিটা হচ্ছে প্রবলেমেটিক, তখন সেখানে তুমি ইসের মধ্যে সলিউশন দেখাই দিবা, এবং সলিউশনের পাশাপাশি কেন ওই সমস্যাটা হয় সেটা দেখা দিতে হবে, কেন ওই সমস্যা হয় এবং সেটার সলিউশন, এই বিষয়গুলো তোমাদেরকে দেখা দিতে হবে। একটা বিষয় এখানে আমি তোমাদের সবাইকে মানা করে দিচ্ছি যে তোমরা যারা কোচিং করো তোমাদের মধ্যে একটা রং কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরকম যে পজিটিভ লিখতে হবে। হ্যাঁ, পজিটিভ লিখতে হবে, বাট পজিটিভ জিনিসটাকে আমরা সেটা বুঝি না। মনে করো একটা ছবির মধ্যে দেখাইছে নেগেটিভ, নেগেটিভ কি হইতে পারে,
মনে করো দেখাইছে প্রস্টিটিউশন, মনে করো দেখাইছে ডাকাতি, ঠিক আছে, মনে করো দেখাইছে টিজ করতেছে, হ্যাঁ, মনে করো দেখাচ্ছে মারামারি হইতেছে, এগুলা কি নেগেটিভ টাইপের পিকচার না? সো নেগেটিভ পিকচার তুমি কি এটা স্কিপ করে যাবা? দ্য অ্যানসার ইজ নো। এগুলো হচ্ছে প্রবলেমেটিক। তুমি এটা শুরু করবা এই নেগেটিভ জিনিসটা দিয়ে, তুমি লেখাটা শুরু করবা নেগেটিভ জিনিস দিয়ে, এবং এই নেগেটিভ জিনিসটা কেন হয় তুমি সেটা আগে দেখাই দিবা। দেখাই দেওয়ার পরে দেন এটা কিভাবে সলভ করা যায়, এবং সলিউশনের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ, পারিবারিক উদ্যোগ, সামাজিক উদ্যোগ এবং রাষ্ট্রীয় উদ্যোগ, এই 4টা লেভেল থেকেই তোমাকে জিনিসটা দেখাইতে হবে। দ্যাট মিনস এই 4টা অ্যাসপেক্ট থেকে তুমি যখন দেখাবা তখন বোঝা যাবে যে এই মানুষটা বুঝে বা এই ক্যান্ডিডেটটা বুঝে যে এটা কিভাবে সলভ করতে হবে এবং এটা কেন এই সমস্যাগুলো হচ্ছে। ওই আমি একটা ছবির মধ্যে প্রস্টিটিউশন বা হচ্ছে একটা খারাপ কিছু দেখেই আমি আগেই বললাম না বাবা এটা নিয়ে লেখা যাবে না, তাহলে তো আমার সাইকোলজি নেগেটিভ। নট লাইক দ্যাট। তোমাকে এখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার ছবি দেখাচ্ছে এবং দেখাচ্ছে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এরকম কিছু একটা মিন করতেছে, কোনো অসুবিধা নাই। তুমি আগে ওইটা দিয়েই শুরু করো, কজ ওটা সমাজের একটা প্রবলেম। তুমি সেটা নিয়ে আগে শুরু করে দেন আফটার সেইটা সাপেক্ষে তুমি সেটা কেন হয় সেটা রাখো এবং সেটা সলিউশন দেখায় দাও। এইটা দেখাইতে পারলেই এবং এখান থেকে পুরা সমাজ, পুরা দেশ, সোসাইটি কিভাবে বের হয়ে আসতে পারে তুমি লাস্টে এই জিনিসটাও সুন্দরভাবে দেখায় দাও। তাহলে কি হচ্ছে, ওই যে তুমি দেশের জন্য কাজ করতে চাও, তুমি সেই জিনিসটা বুঝাইতে পারতেছো এবং তুমি কেন তুমি বুঝাইতে পারছো, তুমি এটা চিন্তা করো। তুমি যদি চিন্তা না করতা তুমি সলিউশন দিতে পারতা না। তুমি এই পর্যায়ে তুমি আসতে না যে এটা মানে এটা সলভ করার জন্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সবারই বিভিন্ন উদ্যোগ আছে, কি কি উদ্যোগ তুমি এটা জানতা না। তুমি যদি নাকি ঘাটাঘাটি না করতে পারো, তোমার যদি আগ্রহ না থাকতো, এবং এখান থেকে পুরো দেশকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, এদেরকে কোথায় কি কাজে লাগানো যায়, কি করলে এদের লাইফটা স্মুথলি চলবে, এটা চিন্তা করা মানে ভাই তুমি একটা লিডার। তুমি দেশ নিয়ে চিন্তা করো বিধায় তুমি এদেরকে নিয়েও চিন্তা করতেছো। সো তোমার পয়েন্ট নাম্বার 4, ওই যে সব জায়গায় নিজের আগ্রহটা তুমি সেটা দেখাই দিচ্ছ। দেন আফটার তুমি এই যে এরকম ভাবে নিজেকে দেখাচ্ছ, এটা তোমার সাইকোলজিস্টের মাইন্ডে তোমার জন্য ইমপ্রেশন ক্রিয়েট করবে, ঠিক আছে, এবং তুমি এইভাবে গোছায় জিনিসগুলো লিখে দেখাইতে পারতেছো। এটা বোঝায় যে তুমি নিজের পোটেনশিয়াল দিকগুলো এখানে তুমি সুন্দর মতো গোছানো ওয়েতে রিপ্রেজেন্ট করতেছো। এই যে দেশ নিয়ে চিন্তা করে, এটা কিন্তু একটা মানুষের একটা পোটেনশিয়াল সাইট, তুমি সেটা এখানে রিপ্রেজেন্ট করতেছো। খেয়াল করে দেখো। সো তুমি কেন গ্রিন কার্ড পাবা না, এটা হচ্ছে মজার বিষয়। মোর ওভার তুমি যখন লিখতেছো তুমি গোছায় লেখার কারণে, এবার ওয়ান বাই ওয়ান লেখার কারণে তোমার ভাষাগত দক্ষতা যে আছে তারা সেটাও বুঝতে পারতেছে। ওয়াই ইউ উইল নট গেট চান্স? আমার কথাগুলো কি তোমাদের সবার কাছে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? Yes, sir, clear. ওকে, চলো এবার হচ্ছে আমরা এই পিকচার থেকে লেখা শিখি। আমি আজকে তোমাদের সাথে নিজেও পারফর্ম করব, ঠিক আছে? তো এই পিকচার থেকে আমরা থিম কি পেয়েছিলাম? থিম পেয়েছিলাম আমার মতে থিমটা ছিল হচ্ছে এরকম: an educated person is trying to understand the villagers about the importance of taking education, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো প্রাইমারি এডুকেশন, কারণ সবার হয়তো সামর্থ্য থাকবে না। সো প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে আমার পিকচারের থিম। থিমটা কিন্তু লিখতে হয় না সরাসরি, আমি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য এইভাবে এটাকে আমি লিখতেছি। এখন দেখো তোমাদের লেখার জন্য মূলত এরকম একটা স্ক্রিপ্ট দেওয়া থাকবে, ওকে, এরকম একটা বক্স দেওয়া থাকবে আইএসএলভিতে। এই বক্সের মধ্যে মূলত তোমাকে হচ্ছে লিখতে হবে, ঠিক আছে, এই বক্সের ভিতরে। চলো এবার আমরা লেখা শিখি কিভাবে লিখতে হয়। ফার্স্টে হচ্ছে উপরে ধরো এটা নাম্বার 1, আমি উপরে সিরিয়াল নাম্বার 1 দিলাম। এবার আমি এটা নিয়ে লিখবো। কিভাবে লিখতে পারি? ধরো আমি তাহলে ক্যারেক্টার ওরিয়েন্টেড, মানে এখন হচ্ছে আমি ক্যারেক্টারের নাম দিব, কারণ আমার থিমটা ক্লিয়ার যে গ্রামের একটা এডুকেটেড ছেলে গ্রামের বাকি ভিলেজার্সদেরকে এই প্রাইমারি এডুকেশনের ইম্পর্টেন্স নিয়ে বোঝানোর ট্রাই করতেছে। ধরো আমি এখন লিখি, আরিফ হ্যাজ রিসেন্টলি completed his
graduation. Then he came back to his village. One day, when he was walking in the village, at that time he got some of the villagers. They were asking him about his study. After telling about his study, Arif started inspiring the villagers about taking education and also primary education minimum, because he knows that this primary education will help them to lead a better life. And if anyone take more education, then they do not need to do hard work in the field, and they can lead a much more smooth and smart lifestyle. ঠিক আছে, ধরো আমি এতটুকুই লিখলাম, আমি জানি না আমি কি 3 মিনিটের মধ্যে শেষ করতে পারছি? তোমরা যারা এখানে আসো দেখছো আমি কিন্তু এতটুকু জায়গার মধ্যে লিখে শেষ করার ট্রাই করছি। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু ভিলেজারদেরকে মোটামুটি ইন্সপায়ার করার জন্য কিছু বেসিক কথাবার্তা একটা গল্প আকারে এখানে লিখে দিলাম। তাহলে কি লিখছি আমি এখানে? Arif has recently completed his education. Then he came back to his village. One day when he was walking in the village, at that time he got some of the villagers. They were asking him about his study. After telling about his study, Arif started inspiring the villagers about taking education and also primary education minimum, because he knows that this primary education will help them to lead a better life, and if anyone take more education, then they don't need to do hard work in the field, and they can lead a much more smooth and smart lifestyle. তো আমি যতটুকু জায়গা নিছিলাম আমি অতটুকুর মধ্যে এতটুকু লিখতে পারছি। যদি আমি আরেকটু বেশি জায়গা নিতাম, জায়গা আরো বেশি থাকে, আমি এখানে আরো 2-4 লাইন অ্যাড করতাম এরকম যে, as an example, Arif is showing himself to the villagers that now he is in a better dress up, and now he is trying for some good job which will pay him more, and by listening this thing the villagers become inspired and become little bit attract to Arif.
and then the villagers decided that they will also make themselves educated, or those who are aged, they will make their children educated, so that their next generation do not need to go for this type of hardship like them, and they can lead a smart and smooth lifestyle. তাহলে দেখো, আমি সাথে আরো এতটুকু অ্যাড করতাম, এবং 3 মিনিট সময়ের মধ্যে ইফ ইউ হ্যাভ প্র্যাকটিস, যদি নাকি তোমার অভ্যাস থাকে, তাহলে তুমি ইজিলি লিখতে পারবা এরকম ভাবে। এখন মজার বিষয়টা হচ্ছে, তোমরা যেখানে ভুলটা করো, অনেকেই যারা আইসিটি প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকে আমার এই জিনিসটা দেখে তোমাদের কাছে মনে হচ্ছে আরে এরকমটা তো আমিও লিখি। ইয়াস ট্রু, এরকমটা তুমি লেখো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তুমি পারফেক্টলি এন্ডিং এ আসতে পারো না। আমি আমার গল্পের মধ্যে অনেকগুলো মেসেজ দেওয়ার ট্রাই করছি যেটা তুমি করতে পারো না। এটাই হচ্ছে স্কিল, এটাই হচ্ছে নিজের ইমপ্রেশন মেক করার স্কিল। তুমিও লিখবা, আমিও লিখবো, কিন্তু সেখানে আমার জন্য একটা এক্সট্রা মানে ইমপ্রেশন আমার আমার হচ্ছে অ্যাসেসরের মাইন্ডে তৈরি হবে, আমাকে যে অ্যাসেস করতেছে, যে আমার কাছে রাখছে, তার মাইন্ডে তৈরি হবে, যেটা তোমার ওখান থেকে হবে না। কেন? তোমার গল্পটা হচ্ছে তুমি হালকা একটু চিন্তা করে তুমি একটা এইমলেস গল্প লেখা শুরু করছো, যেটার এন্ডিং কি হবে ইউ ডু নট নো পারফেক্টলি। বাট আমি জানি আমার এই গল্পে আমাকে একটা মেসেজ প্রডিউস করতেই হবে যেটা এটার সাথে টোটালি কানেক্টেড। সো আমি লেখাটা শুরু করছি ভাবে, এবং আমার চিন্তাটাও কাজ করতেছে ওরকম ভাবে। বিষয়টা কিন্তু এমন না যে দেখো আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে ক্লাস করাইতে আসছি। আমি জাস্ট এই ছবি দুটো ডাউনলোড করে এখানে বসাই দিয়েছিলাম, ঠিক আছে, বসে দিয়েছিলাম এখানে, এন্ড এখন এসে আমি তোমাদের সামনে ইনস্ট্যান্ট এটুকু লিখলাম। আমার কিন্তু কোনো প্রিপারেশন ছিল না, বাট আমার মাথায় এটা আছে। এবং আমি কিন্তু যে টোটাল যে 2বার গ্রিন কার্ড পাইছি, আমি কিন্তু 2বারই সেম ওয়েতে এইভাবেই গ্রিন কার্ড পাইছি। বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সের আলোকে তোমাদেরকে শিখাচ্ছি। মোর ওভার তোমরা জানো যে আমরা আমাদের এখান থেকে অনেক ক্যান্ডিডেট আইসিবিতে যায়, তো আমাদের যে সকল ক্যান্ডিডেট গ্রিন কার্ড পায় সবারই ঘুরে ফিরে দিন শেষে সবাই এইটাই যারা পারফর্ম করতে পারে ওরাই গ্রিন কার্ড পাচ্ছে, ঠিক আছে? তোমাদের একটা জিনিস মানা করবো, তোমরা কখনো স্ক্রিপ্টেড হবে না। কিরকম? বিভিন্ন গ্রিন কার্ড হোল্ডার আইসিবি দিয়ে আসছে, সে ঠিক যা লিখছে আমি হুবহু ওইটাই লিখবো, নেভার এভার ডু দিস থিং। সে একটা প্রুভড লিডার অলরেডি, মানে সে আইসিবিতে প্রুভ করে আসছে, বাট ইউ আর গোইং টু প্রুভ ইউর সেলফ। সো দো ইউ ওয়ান্ট টু প্রুভ ইউর সেলফ, নট হিম, ইউর সেলফ। সো তুমি তোমার নিজের বিষয় লেখো, তুমি ওর বিষয় লিখবা না, বিকজ ইউ আর এ লিডার। দো ইউ আর এ লিডার, সো তোমার নিজেকে দেখাইতে হবে, তোমার নিজের মধ্যে শো করতে হবে যে ইয়াস আমার মধ্যে লিডারশিপ পোটেনশিয়াল আছে। সো শো ইউর সেলফ, কারণ আইসিবি তোমাকে ইভালুয়েট করতেছে, ওকে না, ওকে ইভালুয়েশন করা শেষ, তোমাকে ইভালুয়েট করবে। তোমাকে সব জায়গায় মিল থাকতে হবে, সেম থাকতে হবে। এটা কি ক্লিয়ার? ফার্স্ট আমি যেটা বুঝাইলাম এটার সাথে এটা ইজ ইট ক্লিয়ার? তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে দেখো আমি ফুল স্টোরি এন্ড পিকচারটা এখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নিয়েছো? Yes, sir. ওকে গ্রেট, যে নিয়েছো। আচ্ছা এটা আমিও নিয়ে নিচ্ছি, আমি গ্রুপের মধ্যে লাগলে এটা তোমাদেরকে প্রোভাইড করে দিব। যাও, যেহেতু তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড আছো, আই উইল প্রোভাইড দিস থিং দেয়ার, ওকে, নো ম্যাটার। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, এখনো অনেকে ক্লাসে গ্রুপে জয়েন করতেছে, আমি ওদেরকে ক্লাস লিংকটা দিয়ে দেই। আচ্ছা দেন আফটার আসো, আমি টিএটির আরো একটা পিকচারে যাচ্ছি, নেক্সট পিকচারে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আর একটা। এবার আমরা এটা লেখা শিখি। এটা লেখার জন্য আমি একটু তাহলে এবার বড় করে জায়গা নিলাম, ওকে? সো আমি তোমাদেরকে যে ইনস্ট্রাকশন গুলো ফার্স্টে দেখিয়েছিলাম সবকিছু কি তোমাদের মানে তোমাদেরকে সবকিছু মনে আছে বা মাথায় আছে? তোমরা কি আমাকে শুনতে পারছো? ক্লাস করার সময় when I will talk please must give response. তোমরা কি আমাকে শুনতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. জিজ্ঞাসা করছি যে আমি একটু আগে যেই বেসিক গুলো শিখিয়েছিলাম এগুলো কি তোমাদের মাথায় আছে এখনো? Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে চলো তাহলে এবার আমরা এই পিকচারের ক্ষেত্রে যাই, পিকচার নাম্বার 2।
এই যে লেখার আগে আমি কিন্তু উপরে কিন্তু সিরিয়াল নাম্বার দিয়ে নিলাম, ঠিক আছে? এই দেখো এই পিকচারে কি হচ্ছে, আমরা পিকচারটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করি। এই পিকচারে এই যে একটা মানে হচ্ছে একটা বসার জায়গা বা একটা সোফার মতো কিছু একটা, এটার উপরে একটা মনে হচ্ছে একটা মহিলাই মেবি, সে হইতেছে মাথা নিচু করে শুয়ে আছে। এন্ড আমার কাছে মনে হচ্ছে মহিলাটার মন খারাপ বা সে ফ্রাস্ট্রেটেড, রাইট? বিকজ আমরা যখন ফ্রাস্ট্রেটেড থাকি বা আমরা যখন মন খারাপ করি তখন মূলত আমরা এরকম ভাবে বসে থাকি। এই ফ্রাস্ট্রেশন হইতে পারে বা মন খারাপটা হইতে পারে যে বাসায় একা একা লনলি ফেস করতেছি, ইট ক্যান বি এ রিজন, রাইট? যে লোনলি ফিল করার কারণে হইতে পারে। আর একটা হইতে পারে যে এখানে হচ্ছে সে কোনো একটা বিষয় হয়তো ফেইল করছে, হ্যাঁ, বা তার মন মতো কিছু হয় নাই, বা তার ফ্যামিলি মেম্বার কেউ একজন তাকে রেখে চলে গেছে বা দূরে কোথাও আছে, বা সে কোনো একজনকে নিয়ে চিন্তা করতে করতে এরকম ইয়া করছে, হইতে পারে সে পরীক্ষায় খারাপ করছে। লটস অফ রিজন, রাইট? লটস অফ রিজন। এই অনেকগুলো রিজনে এই মহিলাটার মন খারাপ বা সে ফ্রাস্ট্রেটেড। নাও দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট এই ছবিটাকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পিকচার। এই ছবিটাকে কি বলা হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট পিকচার। এখানে তুমি একটা মানুষের অবয়ব দেখতে পাচ্ছ, বাট তুমি সরাসরি কোনো মানুষকে মানুষের ফেস দেখতেছো না। সো দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট পিকচার। এই পিকচারটায় তুমি কোনো নাম মেনশন করবা না। এই পিকচারটার থিম কি বলতো? এই পিকচারটার থিম হচ্ছে এই মন খারাপ বা ফ্রাস্ট্রেশন। কারণ এখানে দেখাই যাচ্ছে পুরো ছবিটাতে একটা মানুষ এইভাবে করে শুয়ে আছে, এন্ড মানুষ লিটারেলি যখন ফ্রাস্ট্রেটেড থাকে, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তো মানুষের শরীর ছেড়ে দেয়। সে তখন এরকম ভাবে যে কোনো জায়গায় মানে দেখবা যে কোনো একটা জিনিস তোমার হারা গেছে, তোমার কেউ মারা গেছে, তুমি হঠাৎ এক জায়গায় ধিম করে বসে তুমি একদম পুরো শুয়ে পড়বা, মানে তোমার মনে হচ্ছে তোমার লাইফটা একদম শেষ। এটা কখন হয়? যখন তুমি ফ্রাস্ট্রেটেড। হঠাৎ করে ফোন, মনে করো একটা ফোন আসলো, ফোন দিয়ে শুনলাম তোমার ক্লোজেস্ট একটা মানুষ মারা গেছে, কিচ্ছু করা থাকবে না, তখন তুমি অটোমেটিক ভেঙে পড়বা। মানুষ কেন ভেঙে পড়ে? বিকজ অফ ফ্রাস্ট্রেশন। সো দিস পিকচার মিনস হোয়াট? এই ছবিটা কি মিন করতেছে? Frustration. তোমরা কি জিনিসটা বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না, নাকি শুধু জাস্ট আমি বলছি তাই আমার সাথে মুখ মিলাচ্ছ? কোনটা? না স্যার, বোঝা যাচ্ছে স্যার ভালোভাবে। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা কি মিন করতেছে? দিস ইজ মিন ফ্রাস্ট্রেশন। তো যেহেতু এটা ফ্রাস্ট্রেশন মিন করতেছে, সেহেতু আমাদেরকে এর রিলেটেড কিছু একটা এখানে লিখতে হবে। আচ্ছা, ওয়েট এ সেকেন্ড। স্যার ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? ক্লাসটা রেকর্ডেড থাকবে। ঠিক আছে। আচ্ছা, বাট তোমরা হচ্ছে সরাসরি ক্লাসে থাকো, কজ ক্লাসে থেকে যখন আমি ইন্টারাকশন করছি তোমাদের সাথে, মানে দ্যাট উইল বি মাচ মোর ইফেক্টিভ। নেভার এভার ওয়েট ফর রেকর্ডেড ক্লাস। এই ধরনের টপিকে সবসময় এটা ক্লাসের থেকে ক্লাস করাটা বেশি ইফেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছবিতে যেহেতু আমি ফ্রাস্ট্রেশন নিয়ে মানে ফ্রাস্ট্রেশনটা হচ্ছে মেইন থিম, তাহলে এবার আমি সরাসরি লেখা শুরু করি। এবার কিন্তু আমি কোনো ক্যারেক্টারের নাম দিব না। এইখানে তুমি যদি চাও তুমি ক্যারেক্টারের নাম দিতে পারো, বাট তুমি যদি ক্যারেক্টারের নাম দাও তোমার লিখতে সময় লাগবে এবং তুমি টাইমের মধ্যে শেষ করতে পারবা না। মাইন্ড ইট। কেন? খেয়াল করে দেখো। দেখো আমি আগে নাম ছাড়া জিনিসটাকে লিখি, ঠিক আছে? আমি একটু নিচের থেকে লেখা শুরু করতেছি, কারণ আমি একটু পরে নাম সহকারে এটা আবার তোমাদেরকে দেখাবো, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দেন ইউ উইল গেট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে?
ইয়েস স্যার। যে নাম সহ লিখলে এবং নাম ছাড়া লিখলে সেটা ডিফারেন্সটা কোথায় হয় খেয়াল করে দেখো। দেখো আমি একটু নিচের থেকে এবার লেখা শুরু করতেছি, এখানে একটু দাগ দিয়ে নেই। আচ্ছা, এবার আমি লেখা শুরু করলাম। Frustration is a common part of a human being. In different cases, people become frustrated. At that time, our brain doesn't work properly, and most of the time people used to give up from the specific issue so that they cannot solve the problem and get rid from that problem. But this is not the ultimate solution. দেখো আমি কিন্তু আগে ফ্রাস্ট্রেশনটা কেন হয় এবং এর সময় মানুষ কি করে সেগুলো কিন্তু আগে আমি সুন্দর মতো ক্লিয়ার করে দিলাম। এবার আমি আসছি সলিউশনে। বাট দিস ইজ নট দ্য আলটিমেট সলিউশন। When we will face any difficulties, at that time our first task is to be patient. Then after we have to keep faith on Allah, and then we have to find out the solution with calmness, and if we can do these things, we can easily solve this problem and we can get rid from that issue. শেষ। ঠিক আছে, দেখো তাহলে এই জায়গাটায় আমরা আমি এখানে কি করলাম, আমি এখানে এই প্রবলেমটা কেন হয় সেটা দেখাই দিলাম। দেখানোর পরে দেন আফটার আমি সেটার সলিউশন সবার জন্য কিন্তু দেখাই দিলাম। ঠিক আছে, আমি যখন এইভাবে একটা জিনিসকে দেখাচ্ছি তখন অটোমেটিকলি আমার এই এই যে দেখো যেহেতু এটা প্রবলেমেটিক ছিল আমি সলিউশনটা দেখাই দিলাম। এই জিনিসটা আমার যে সাইকোলজি যিনি আমার এটা স্টাডি করবে উনি খুব পারফেক্টলি বুঝতে পারতেছেন যে এই ক্যান্ডিডেটটা সেই সমস্যাটা কেন হয়, এই সমস্যায় পড়লে মানুষের কি কি হয় এবং সেখান থেকে কিভাবে গেট ট্রিট করা উচিত বা সেখান থেকে কিভাবে বের হয়ে আসা উচিত। আমার এই ক্যান্ডিডেটটা সবকিছু বুঝে, এইটা সে লিখতে পারছে। হোয়াট ডাজ ইট মিনস, মানে তাকে 30 সেকেন্ড পিকচারটা দেখানোর পরে
তাকে আই রিপিট, তাকে 30 সেকেন্ড পিকচারটা দেখানোর পরে আমার এই ক্যান্ডিডেটটা নেক্সট 3 মিনিটে এই জিনিসটা লেখার ট্রাই করছে বা সে লিখতে পারছে, ইট মিনস এই ক্যান্ডিডেট সে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে কোনো প্রবলেম ফেস করে, সে প্রথমেই আগে মাথা ঠান্ডা করে আগে আল্লাহর উপর ভরসা করে, অ্যান্ড দেন আফটার সে চিন্তা করে কিভাবে ঠান্ডা মাথায় প্রবলেমটা সলভ করা যায়। কারণ এই সময় সে যেহেতু বলে দিচ্ছে যে উইথ কালনেস এন্ড প্যাশেন্স, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মানুষ যখন বিপদে পড়ে, তখন মানুষ যখন ফ্রাস্ট্রেটেড থাকে, কজ আমরা যখন ফ্রাস্ট্রেটেড থাকি তখন যদি আমরা মাথা ঠান্ডা না করি, আমরা যদি আমাদের মধ্যে যদি কালনেস জিনিসটা যদি আমরা কাজ না করাই, বিলিভ ইট অর নট, কখনোই প্রবলেম সলভ করা পসিবল না। কখনোই এই প্রবলেম সলভ করা পসিবল না। এই জন্য আমাকে ফার্স্টে ধরে ধরতে হবে এবং আমার মাথা ঠান্ডা করে ফেলতে হবে এবং আল্লাহর উপর পুরো ভরসা রেখে আমাকে চিন্তা করতে হবে, আমার নিজে থেকে প্রবলেমটা সলিউশন বের করতে হবে। এটাই হচ্ছে কাজ। আমার নিজে থেকে প্রবলেমের সলিউশনটা বের করতে হবে। এইটা বোঝা মানে আমি একটা সাউন্ড সাইকোলজির মানুষ, ঠিক আছে? এবং আমি প্রবলেমে পড়লে এটা থেকে বের হওয়ার সলিউশনটা আমি বের করতে পারি। আমার সেই মেন্টালিটি, সেই সাইকোলজি আমার ভিতরে আছে। সো এখানে আমি কি করলাম, আমি আমার ইমপ্রেশন ক্রিয়েট করলাম। মোরওভার আমার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যে এই জিনিসটা আছে, সেই পোটেনশিয়াল সাইডটাকে এখানে আমি আমার লেখার মাধ্যমে রিপ্রেজেন্ট করে দিলাম। কারণ আমাকে সময় দিছিল মাত্র 3 মিনিট। 3 মিনিটে আমাকে একটা গল্পের মতো লিখতে হবে, এটা নিয়ে একটা কনটেক্সট লিখতে হবে। আমি কি লিখবো, এই সময়টার মধ্যে আমি আবার এই সলিউশনও লিখে ফেলছি। ইট মিনস আমি আসলেই এটা চিন্তা করি, আমার মধ্যে আসলেই এইটা আছে। ওই যে আইসিবিটা গেম খেলে, সময় দিব না, চিন্তা করার সময় দিব না, সেই সময় বসে আমি এটা করতে পারছি। মিনস হচ্ছে আমি এটা পারি, আমার এই অভ্যাস আছে। দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। বুঝাইতে পারছি জিনিসটা? এবং এই যে আমি গোছায় যে লিখতে পারছি, এতে কি আমার ইংলিশের ভাষাগত দক্ষতাটা আমি বুঝাইতে পারলাম। হ্যাঁ, আমার হাতের লেখা খারাপ হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। আমি ওই যে আমার খারাপ গুণের মধ্যে লিখে দেবো, স্যার আমার হাতের লেখা একটু খারাপ, শেষ। কারণ আমাকে আপনি সময় দেন নাই। এবার আসো, আমি এই গল্পটা নাম সহকারে লিখলে কি হইতো দেখো। নাম সহকারে লিখতে গেলে তোমার এর আগের এই যে ফাঁকা জায়গাটায় এইখানে কিছু জিনিস লেখা লাগতো এক্সট্রা। দেখো এইটুকু লিখতেই কিন্তু হাত ব্যথা হয়ে গেছে। আর এর উপরে এইটুকু যদি আমি লিখতে যেতাম, ধরে এরকম লিখলাম যে মিসেস সোফিয়া ইজ এ হাউসওয়াইফ। ওয়ান ডে when she was at home, suddenly she got a phone call, and from that phone call she got to know that যে তার কোনো একটা প্রপার্টি হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে। সো she become frustrated at that time and she was start crying. এইটা বলার পর তুমি লেখা শুরু করলে যে ফ্রাস্ট্রেশন, ধরো বেসিক্যালি ফ্রাস্ট্রেশন ইজ এ কমন পার্ট অফ হিউম্যান বিইং। হ্যাঁ, এরকম তুমি লেখা শুরু করলা, বা তুমি এখানে কিছু লাইন স্কিপ করে দেন আফটার সে কি প্রবলেম ফেস করছে সেটা লিখলা, আফটার সে কেমনে সলিউশনের দিকে যাবে সেটা লিখলা, ঠিক আছে? এই জিনিসটা লিখতে গেলে তোমরা জিনিসটাকে আরো বেশি পেঁচায় ফেলবা, তখন তোমরা সময় পাবা না কিসের পরে কি লিখবা না লিখবা, এই অ্যামালগেশনটা তখন ওখানে তৈরি হবে। এর জন্য বেটার হচ্ছে যে তুমি সরাসরি এই টাইপের পিকচারে ক্যারেক্টারের নাম মেনশন না করে, দেখো আগেরটাই কিন্তু আমি ক্যারেক্টারের নাম মেনশন করে দিয়েছিলাম, রাইট? কিন্তু এখানে কিন্তু আমি ক্যারেক্টারের নাম মেনশন করতে চাই না, এই কারণে যে এটা প্রয়োজন নাই, এটার কোনো প্রয়োজন নাই, এটা আমি নর্মালি লিখতে পারতেছি। সো এখানে আমি কোনো নাম ছাড়াই সুন্দর মতো যদি লিখে দেই, তাও হচ্ছে কিন্তু আমার টেস্টে পারফর্ম করা হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝাইতে পারছি সবাইকে? এখন থেকে আমরা কি এই সিচুয়েশন আমাদের এই যে টিএটি তে বা এই থিমেটিক অ্যাপারসেপশন টেস্টে আমরা কি ভালো পারফর্ম করতে পারবো? ইনশাআল্লাহ। জি স্যার। যদি নাকি আমরা ক্লাসটা মনোযোগের সহিত করি, আমি কিন্তু আগেই বলছি ক্লাসটা মনোযোগের সহিত করলে আমি আমার ক্লাসগুলো সবসময় খুব অ্যাডভান্স লেভেলে করাই। সো অ্যাডভান্স লেভেলে ক্লাস করানোর কারণে কিন্তু তোমাদের বেসিক এবং ফাউন্ডেশন লেভেল কিন্তু একদম স্মুথলি ডেভেলপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং ক্লাসটা সবাই খুব মনোযোগের সহিত করো। আচ্ছা, সো টিএটি
আই থিঙ্ক আমার বোঝানো শেষ। এই টিএটি নিয়ে তোমাদের আর কারো কি কোনো কোশ্চেন আছে থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্ট নিয়ে? No, sir. এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? জি না স্যার। আচ্ছা, এখানে আমি একটা বিষয় এবার একটু দেখতে চাই। এখানে আইএসএসবি ক্যান্ডিডেট কে হাত তুলো তো, শুধু আইএসএসবি ক্যান্ডিডেট হাত তুলো। তোমাদের সামনে আইএসএসবি, তাই তো? অনলি 3 জন। আর বাকি তোমরা যারা আছো তোমরা কি নেক্সট কোর্সের? স্যার সামনে প্রিলিমিনারি দেবো আর কি। আচ্ছা, ওকে, গ্রেট। তাহলে আইএসএসবি ক্যান্ডিডেটস 4 জন। তো এই যে 4 জন আছো, তোমরা 4 জন এটা খুব ভালোভাবে বোঝার ট্রাই করো। এবং বাকি তোমরা যারা আছো, যেহেতু তোমাদের সামনে আইএসএসবি আছে, তোমাদেরও লাগবে, তোমরা এটা ভালোভাবে শেখার ট্রাই করো। এবং ক্লাসের ফার্স্টে ওই যে 7টা পয়েন্ট বলছিলাম, এগুলো মাস্ট মনে রেখো, ঠিক আছে? মনে রেখে তুমি যেটা করতে পারো, তোমাদেরকে একটা মজার বিষয় বলি, তোমার এটা কেউকে সরাসরি বলার দরকার নাই। তুমি তোমার পরিচিত যেসব গ্রিন কার্ড হোল্ডার আছে, তুমি ওদেরকে জিজ্ঞাসা করবা, দেখবা, মানে ইনডিরেক্টলি জিজ্ঞাসা করবা, দেখবা ওরা এইসব পয়েন্টে কি বলে, নিজেকে মিলাই নিবা, নিজের পড়াগুলোর সাথে জিনিসগুলোকে মিলাই নিবা, দেখবা ঘুরে ফিরে এই জিনিসগুলো তুমি ওদের মধ্যে পাচ্ছ, সবার মধ্যে পাচ্ছ। তুমি এটা অবশ্যই মিলাই নিবা। সরাসরি তুমি ওকে বলবা না যে ভাই এই 7টা পয়েন্ট কি, নট লাইক দ্যাট। তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, আচ্ছা ভাই আপনি কি আইএসএসবিতে মানে নিজেকে পারফেক্টলি রিপ্রেজেন্ট করছিলেন, বা আপনি কি নিজের স্কিলগুলোকে দেখাইছিলেন, দেখো সে কি কথা বলে, ঠিক আছে? দেন আফটার ভাই আপনি যখন বলছিলেন বা লিখছিলেন, আপনি কি হইতেছে মানে এই জিনিসগুলোকে একটু ইমপ্রেশন মেক করার মতো করে বলছিলেন কিনা, হ্যাঁ, দেখো সে কি বলে, ঠিক আছে? দেন আফটার হচ্ছে ভাই আপনি যেটা লিখছিলেন, আপনি কি ওই ফিল্ডে গিয়েও ঠিক ওরকমই লিখছিলেন, ওরকম ভাবে কাজ করছিলেন, ওরকম ভাবে কি কথা বলছিলেন কিনা, তখন সে বলবে, সে তার এক্সপিরিয়েন্স তখন সে তোমার সাথে শেয়ার করবে। আফটার সবার সাথে আপনি কেমনে মিশেছিলেন, কেমনে ট্রিকি ওয়েতে ছিলেন, কেমনে হচ্ছে ওদেরকে ট্যাকেল দিছিলেন, এটা জিজ্ঞেস করবা। দেন বলবা যে ভাই আপনার আপনি যখন লিখছেন বা কথা বলছেন বাংলা বা ইংলিশে, তখন আপনি কেমনে বলতেন, আপনি কি গোছায় কথা বলতেন নাকি এলোমেলো হয়ে বলছেন, নাকি পারেননি নাই, নাকি দেখবা তখন তখন অটোমেটিকলি তখন বলবো যে এখানে একটা ভাষাগত দক্ষতার প্রয়োজন আছে। দেন আফটার আপনার ফিজিক্যাল অ্যাসপেক্টের কি অবস্থা ছিল, দেখো সে কি বলে। তুমি এইভাবে জিনিসগুলো তাদেরকে বলো, দেখবা সে খুব ভালো মতো তোমাকে জিনিসটা বুঝাই দিছে, এন্ড দেন ইউ ক্যান রিলেট, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমি এবার চলে যাচ্ছি নেক্সট টেস্টে, হুইচ ইজ সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। এই সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট আইএসএসবি এর সাইকোলজিক্যাল টেস্ট বা পার্সোনালিটি টেস্টের আরেকটা পার্ট, ঠিক আছে? এখানে কি হয়, এখানে তারা তোমাকে টোটাল 4টা, দে উইল গিভ ইউ টোটাল 4 ইনকমপ্লিটেড সিচুয়েশন অর স্টোরি, ঠিক আছে? ওই যে তোমরা মনে আছে স্কুলে থাকতে ইনকমপ্লিটিং স্টোরি করতা না, মনে আছে? বা আনকমপ্লিটিং স্টোরি যেগুলো ছিল, গল্প একটু লেখা থাকতো, পরেরগুলো তোমাকে লিখতে হবে, পরটা তুমি শেষ করো। করছো তোমরা এটা স্কুলে? জি স্যার। এটা হচ্ছে অলমোস্ট ওই জিনিসটাই, এটা অলমোস্ট ওই, হ্যাঁ, ইনকমপ্লিটিং স্টোরিগুলা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই টেস্টের নাম কিন্তু ইনকমপ্লিটিং স্টোরি না। খেয়াল করে দেখো, দ্য নেম অফ দিস টেস্ট ইজ সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট। দ্যাট মিনস এইখানে তোমাকে শুধু গল্প লিখলেই হবে না, তোমাকে শুধু গল্প লিখলেই হবে না, তোমাকে সিচুয়েশনটা পারফেক্টলি কমপ্লিট করতে হবে। আচ্ছা, এইখানে আমি তোমাকে একটা মজার বিষয় তোমাদেরকে বলে রাখি। এই যে দেখো একটু আগে যেটা শিখলাম টিএটি, দেন আফটার এই সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট বা এসআরটি, বা আরো একটা আছে যেটা হচ্ছে পিপিডিটি। এই প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু গল্পর মতো কিছু একটা লিখি, রাইট? আমরা কি করি, গল্প লিখি না, বলো তো? এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, তোমরা কি কখনো বাচ্চাকালে কোনো গল্পের বই পড়ছো, বা তোমরা কি কোনো গল্প পড়ছো বাচ্চাকালে?
ইয়েস অর নো অ্যান্সার করো। জি স্যার পড়ছি। আচ্ছা এবার একটা জিনিস দেখো তো, বাচ্চাকালে আমরা যখন কোনো গল্প পড়তাম, ওই গল্প কি শুধু এরকম ছিল, ধরো করিম রহিম যদু মধু কদু একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে গল্প করতেছে এবং তারা গল্প করতে করতে বাড়িতে যাচ্ছে, এরকম ছিল? নাকি তোমাকে যে একটা ছোটখাটো বিভিন্ন গল্প বলতো, গল্পের কোনো একটা মিনিং থাকতো বা গল্পের কোনো একটা মেসেজ থাকতো, বলো তো? মেসেজ থাকতো তো। স্যার মেসেজ থাকতো। গল্পের মধ্যে কিন্তু একটা মেসেজ থাকে, এটা সবসময় মাথায় রাখবা। মানে কাহিনীগুলাকে এমন ভাবে নিয়ে আসা হয় যে দ্য এন্ড অফ দ্য স্টোরি বা পুরো গল্পটা মিলায়, পুরো গল্প থেকে একটা বা দুইটা কিন্তু মেসেজ দেওয়া হইতো। এটা কখন? আমি তোমার বাচ্চাকালের গল্পের কথা বলছি, যখন হয়তো তুমি স্কুলেও ভর্তি হও নাই, বা ক্লাস ওয়ানের গল্প। বড় ক্লাসের গল্প তো বাদ দিলাম, আমি ক্লাস ওয়ানের বা নার্সারি কেজির গল্পের কথা বলতেছি। সেইখানের একটা গল্পের ভিতরেও একটা মেসেজ দেওয়া থাকতো, গল্পের একটা মিনিং থাকতো, পুরো গল্পের একটা মেসেজ থাকতো। তুমি এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসে গল্প লিখতেছো, এই গল্পের কোনো মিনিং নাই, কোনো মেসেজ নাই, এটা কি আসলেই কোনো গল্প? খেয়াল করে দেখো, তুমি যখন আইসিটিতে যাচ্ছ, মনে রাখতে হবে তুমি যখন প্র্যাকটিস করতেছো, তুমি যখন গল্প লিখতেছো, তুমি যখন কোনো কনটেক্সট লিখতেছো, রিমেম্বার তোমার গল্প বা কনটেক্সটের কোনো একটা মেসেজ থাকা লাগবে, আদারওয়াইজ এটা কিন্তু রাইটিংটা প্রপার হবে না। এই ভুলটা, বিলিভ ইট অর নট, 97% ক্যান্ডিডেট এই ভুল করে। তারা গল্পের ভিতরে, তারা যখন গল্পটা লেখে, পিপিডিটি, এসআরটি, টিএটি, তিনটা জায়গাতেই তারা যখন গল্প লেখে, তারা শুধু এরকম একটা কাহিনী লেখে যে রহিম করিম যদু মধু কদু একদিন রাস্তা দিয়ে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাইতেছে, হাসতেছে, চেঁচাইতেছে, গল্প করতেছে, এইটাই শেষ। এই হইতেছে গল্প। এই গল্পের কোনো মিনিং আছে? কোনো গল্পের কোনো মিনিং এখানে নাই, ঠিক আছে? এটা কোনো মিনিংই নাই। মিনিং থাকবে হচ্ছে তখন যখন পুরো কাহিনীর মধ্যে তোমার একটা মেসেজ থাকবে, ঘটনা প্রবাহ এবং মেসেজ, এটা হচ্ছে গল্প। সো যদি নাকি তুমি আসলে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে থাকো, তাহলে অবশ্যই এমন কোনো গল্প লিখবা যে গল্পের কোনো মিনিং বা মেসেজ আছে। উইদাউট মিনিং, উইদাউট মেসেজ কোনো গল্প কখনো লিখবা না। এটা কেন বললাম, আমি টিএটির সময় জিনিসটা বলতে ভুলে গিয়েছিলাম, এবং এটা এসআরটিতেও লাগে। তো চলো এবার আসি হচ্ছে আমরা এই এসআরটির বিষয়ে। তাহলে এসআরটিতে আমাদেরকে টোটাল 4টা ইনকমপ্লিটেড সিচুয়েশন দিবে। এবং কি হবে এইটার ক্ষেত্রে, ওই যে আমরা আগের টেস্টে যেরকম পিকচার দেখছিলাম, এরকম আমাদেরকে পিকচার দেখাবে না। আমাদেরকে কি হবে, আমরা এরকম টেস্টিং হলের মধ্যে সবাই বসে থাকবো এখানে, ঠিক আছে? আমাদের সামনে এখানে ডিসপ্লেতে প্রজেক্টর দিয়ে 30 সেকেন্ডের জন্য 30 সেকেন্ডের জন্য আমাদেরকে এখানে কয়েকটা লাইন দেখাবে, ইনকমপ্লিটেড লাইন। এবং তোমাকে একটা খাতা দিবে, এই যে এরকম টাইপের, ওই এই ইসে তোমার টিএটি এসআরটির খাতা সেম, এই যে একটা পেজ, পেজের মাঝখানে এরকম একটা দাগ দিয়ে উপরে একটা বক্স, নিচে একটা বক্স। পেজগুলো থাকে হচ্ছে লিগ্যাল সাইজ পেজ, ঠিক আছে? মানে অনেক বড় পেজ, A4 সাইজ পেজ না, A4 সাইজের বড় একটা পেজ আছে না, এই পেজ দেওয়া থাকবে, মাঝখানে দাগ দেওয়া থাকবে, উপরে একটা লিখতে হয়, নিচে একটা লিখতে হয়। আবার পৃষ্ঠা উল্টাইলে আবার এরকম মাঝখানে দাগ দেওয়া থাকবে, উপরে একটা লিখতে হয়, নিচে একটা লিখতে হয়। টোটাল আর কি একটা কাগজে টোটাল 4টা লিখতে হয়, ঠিক আছে? তো ফার্স্টে যেটা হবে, 30 সেকেন্ডের জন্য তারা স্ক্রিনে তোমাকে ওই ইনকমপ্লিটেড লাইনগুলো এখানে দেখাবে স্ক্রিনে। তোমার কাজ হচ্ছে এখানে এরকম সিরিয়াল নম্বর দিয়ে ওই 30 সেকেন্ডের মধ্যে ইনকমপ্লিটেড লাইনগুলো এখানে লিখে ফেলতে হবে, লিখে ডট 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 দিয়ে দাও। এবার তারা তোমাকে লেখার জন্য 3 মিনিট সময় দিবে, একটা মানে একটা একটা করে দেখাবে, 4টা কিন্তু একসাথে দেখাবে, একটা একটা করে দেখাবে। এবার তোমাকে 3 মিনিট সময় দিবে, এবার বাকি 3 মিনিট সময় তুমি বাকিটুকু লিখে কমপ্লিট করো। এরপরে আবার 30 সেকেন্ড ধরে তোমাকে আরেকটা ইনকমপ্লিটেড সিচুয়েশন দেখাবে, এবার তুমি নম্বর 2 দিয়ে এখানে লিখে ফেলো, ইনকমপ্লিট সিচুয়েশনটা লিখে ফেলো। সম্পূর্ণ লিখতে হবে, ওখানে যা লেখা তোমাকে হুবহু ওইটাই লিখতে হবে, অন্য কিছু লিখলে কিন্তু হবে না। এরপর তোমার কাজ কি, এরপরে আবার 3 মিনিট টাইম দিবে, আবার তুমি এগুলো লিখে পুরোটা শেষ করে ফেলো 3 মিনিট সময়ের মধ্যে। এবার পৃষ্ঠা উল্টাও, পরবর্তী পেজে গিয়ে আবার সেম হবে, টোটাল 4টা, ঠিক আছে? বুঝাইতে পারছি এইটুকু? আচ্ছা, এগুলা কিন্তু হচ্ছে আমি বেসিক লেভেল তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে?
এখন এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এর মধ্যে এখানে দুটো থাকবে ইংলিশে, দুটো থাকবে বাংলায়। মাইন্ড ইট, দুটো থাকবে ইংলিশে, দুটো থাকবে বাংলাতে। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, Yes, sir. এবার আসো এটাকে আমরা কেন ইনকমপ্লিটেড স্টোরি বলবো না, এবং এখানে আমাদের কি কি করতে হবে। এবার হচ্ছে আমরা ফাউন্ডেশন লেভেলটা ভালো একদম পারফেক্টলি শিখি। খেয়াল করে দেখো, এখানে দে উইল গিভ ইউ অ্যান আনকমপ্লিটেড সিচুয়েশন তারা দিয়ে দিবে। এই আনকমপ্লিটেড সিচুয়েশনের মধ্যে বা ইনকমপ্লিট সিচুয়েশনের মধ্যে কি কি থাকবে জানো? এখানে থাকবে হচ্ছে নাম্বার 1 সিঙ্গেল অর মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স। তোমাকে এই ইনকমপ্লিটেড সিচুয়েশনের মধ্যে টোটাল 4টা জিনিস দিয়ে দিবে। 4টা জিনিস। এক হচ্ছে সিঙ্গেল বা মাল্টিপল ক্যারেক্টারস উইথ নেম, ঠিক আছে। নাম্বার 2 দিবে দেয়ার প্রফেশন, তাদের প্রফেশন সম্পর্কে বলে দিবে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। এটা ডিরেক্টলিও বলতে পারে অথবা ইনডিরেক্টলিও বলতে পারে। আচ্ছা, নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে তারা তোমাদেরকে প্রেজেন্ট লোকেশনটা বলে দিবে, যে ক্যারেক্টার এখন কোথায় আছে, স্পেসিফিক এখন ওই মুহূর্তে কোথায় আছে সেটা বলে দিবে। এন্ড নাম্বার 4 বলবে স্পেসিফিক কি কাজ সে বা তারা করতেছে ওই মুহূর্তে, সেটা মেনশন করে দিবে। ঠিক আছে, সে বা তারা কি কাজ করতেছে ওই মুহূর্তে, এই 4টা জিনিস বলে দিবে। কোথায়? ইনকমপ্লিটেড সিচুয়েশনে। কিরকম হইতে পারে? ধরো জিনিসটা বলে দিল এরকম যে আশিক, আমান ও রমজান 3 বন্ধু, 3 জনের নাম কিন্তু বলে দিছে। 3 বন্ধু একদিন বিকাল বেলায়, ধরো আমি এখানে লিখি, হ্যাঁ, আশিক, আমান ও রমজান 3 বন্ধু একদিন বিকাল বেলায় খেলার মাঠের পাশে বসে গল্প করছিল। এ সময় হঠাৎ ড্যাশ। এই হচ্ছে সিচুয়েশন। মজার বিষয় হচ্ছে আইএসএসবি যেটা করে যে প্রত্যেকটা সিচুয়েশনে, মানে ইনকমপ্লিট সিচুয়েশনের এখানে একটা নেগেটিভ একটা ওয়ার্ড রেখে দেয়, যেমন হঠাৎ, এ সময় আকস্মিকভাবে, হঠাৎ করে, এরকম একটা জিনিস রেখে দেবে যেটা দেখে তোমার কাছে মনে হইতে পারে যে হঠাৎ করে খারাপ একটা কিছু হয়ে গেছে। ঠিক আছে, বুঝছো? হঠাৎ করে খারাপ একটা কিছু হয়ে গেছে, এই জিনিসটা তারা ওখানে দিয়ে দেয়। হ্যাঁ, তো তুমি কখনো নেগেটিভ চিন্তা করতে যাবা না। তো আমি যেটা বোঝাচ্ছিলাম ফার্স্ট থেকে সেটাতেই থাকি, যে 4টা জিনিস মেনশন করে দেয়, সিঙ্গেল বা মাল্টিপল ক্যারেক্টারস উইথ নেম। এই যে আশিক, আমান ও রমজান 3 বন্ধু বলেই দিছে। তাদের প্রফেশন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, এখানে আমরা বুঝতেই পারতেছি যে তাদের প্রফেশনটা হচ্ছে তারা এখনো স্টুডেন্ট, মানে তারা কোনো চাকরিজীবী না। কারণ কি, বিকালবেলা খেলার মাঠে কোনো এমপ্লয়ি, কোনো চাকরিজীবী বসে থাকে না, কাইন্ড অফ। ঠিক আছে, দেখা যায় মোস্ট অফ দ্য টাইমে তারা হইতেছে মানে বন্ধুরা একসাথে বসে থাকে। ঠিক আছে, মানে যারা চাকরি টাকরি করে না। তো তাহলে ধরে নিলাম যে তারা হচ্ছে তোমার বয়সী। আচ্ছা, দেন আফটার এইটা গেল কি সেকেন্ড ইয়ার। ঠিক আছে, দেয়ার প্রফেশন, তাদের প্রেজেন্ট লোকেশন নাম্বার 3। প্রেজেন্ট লোকেশন কোথায় বলছে? তারা খেলার মাঠের পাশে, খেলার মাঠের পাশে তারা বসে আছে, এটা হচ্ছে তাদের লোকেশন, বলেই দিছে। এন্ড নাম্বার 4 স্পেসিফিক কি কাজ সে বা তারা করতেছে ওই মুহূর্তে। তারা কি করতেছে? বসে বসে গল্প করতেছে। কখন? বিকাল বেলায়। তারা বিকাল বেলায় বসে বসে গল্প করতেছে। ঠিক আছে,
তাহলে দেখো চারটা জিনিস তারা মেনশন করে দিছে, এরপরে হঠাৎ করে ড্যাশ, এরপরে হঠাৎ করে কি হইতে পারে তোমাকে এবার সেইটা লিখতে হবে। এখন এইটা লেখার সময় এখানে কয়েকটা না আছে, ডন্টস আছে, ডন্টস, ঠিক আছে? কি কি করা যাবে না এটা সবসময় মাথায় রাখতে হবে। ডন্টস কি? নাম্বার 1 হচ্ছে যে সকল ক্যারেক্টার ওখানে দেওয়া আছে তাদের বাইরে থেকে সরাসরি কোনো ক্যারেক্টার বা মূল ক্যারেক্টার আনা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদেরকে ওই জায়গা থেকে অন্য কোথাও ওই সময়ে নেওয়া যাবে না। নাম্বার 3 হইতেছে, নাম্বার 2 কি হই? নাম্বার 2 হইতেছে তাদেরকে ওই জায়গা থেকে অন্য কোথাও ওই সময় নেওয়া যাবে না, তাদেরকে ওইখানেই রাখতে হবে, ঠিক আছে? এরপরে নাম্বার 3 কি? নাম্বার 3 হইতেছে যে তাদের প্রফেশন বা তারা ওই সময়ে যা করতেছিল এবং তারা যেখানে ছিল, সরি একটু ভুল হয়েছে, তাদের প্রফেশন বা তারা ওই সময় যা করতেছিল সে সংক্রান্ত কাজ বাদে অন্য কোনো কাজ বাইরে থেকে আনা যাবে না, ঠিক আছে? এই তিনটা জিনিস তোমাদের জন্য ডন্টস। এটা হচ্ছে ফাউন্ডেশন লেভেল, এইটা কিন্তু বেসিক লেভেলে না, আমি কিন্তু ফাউন্ডেশন লেভেলে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে তিনটা ডন্টস কি কি, তিনটা কাজ করা যাবে না এখানে কি কি? যে সকল ক্যারেক্টার ওখানে দেওয়া আছে তাদের বাইরে থেকে সরাসরি অন্য কোনো ক্যারেক্টার আনা যাবে না। যে ক্যারেক্টার কোনো রোল প্লে করতেছে বা যে ক্যারেক্টার তোমার গল্পের মধ্যে একটা ভাইটাল রোল প্লে করবে এমন কোনো ক্যারেক্টার নিয়ে আসা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদেরকে ওই জায়গা থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এন্ড নাম্বার 3 হইতেছে তাদের প্রফেশন বা তারা ওই সময় যা করতেছে ওর বাইরে অন্য কোনো কাজ নিয়ে আসতে যাবে না, ওটার ভিতরেই থাকো। কেন কথাগুলো বললাম? এবার সিচুয়েশনটায় আসো। কি ছিল? আশিক আমানো রমজান 3 বন্ধু একদিন বিকালবেলা খেলার মাঠের পাশে বসে গল্প করছিল, এ সময় হঠাৎ ড্যাশ। এখন এই কথাটা কেন বললাম? এই যে তোমরা যে 3-4 জন এখানে আসছো যারা কোচিং করো, তোমাদের মধ্যে ঢুকাই দিছে কোচিং সেন্টারে তুমি দায়িত্ব দেখাবা। এখানে তুমি এটা শুনছো আর তোমাকে শিখাই দিছে কি যে তুমি পজিটিভ কিছু লিখবা। বিশ্বাস করো, বিশ্বাস করেন রাসেল ভাই, কি হয়েছে এখানে? এটা পুরো ভৌতিক কাহিনী হয়ে গেছে। সেটা কি? আমার ক্যান্ডিডেট এটা বুঝে নাই। ক্যান্ডিডেট কি করবে? এ সময় হঠাৎ করে রমজানের কাছে ফোন দিবে কে? ফোন দিবে চুন্নু। চুন্নু ফোন দিয়ে বলবে চুন্নুর বাড়িতে আগুন লাগছে বা চুন্নুর বাবা স্ট্রোক করছে। তখন রমজান চুন্নুর ফোন কল পেয়ে দিবে এক দৌড়, সাথে আশিক আর আমানরে বলবে তোরাও চল। তারা এবার গিয়ে হয় হইতেছে চুন্নুর বাড়ির আগুন নিভাবে অথবা চুন্নুর বাবাকে হাসপাতালে নিবে, এবং হাসপাতালে নেওয়ার পরে চুন্নুর বাবা সুস্থ হয়ে যাবে, চুন্নুর বাবা অনেক বেশি দোয়া করবে তাদের জন্য। বিলিভ ইট অর নট, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মানে মোর দেন 90% ক্যান্ডিডেট এই ধরনের গল্প আইএসএলবি-তে লিখে দিয়ে আসে বা এইভাবে তারা সিচুয়েশন কমপ্লিট করে। দেখছো বিষয়টা? কিন্তু তুমি যখন এই তিনটা ডন্টস তুমি যখন মেনে চলতা যে বাইরে থেকে কোনো ক্যারেক্টার সরাসরি নিয়ে আসা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদেরকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না, তারা ওইখানেই থাকবে এবং তাদের প্রফেশন এবং তারা ওই মুহূর্তে যা করতেছিল
সেই রিলেটেড কোনো কিছু তুমি ওখানে নিয়ে আসবা, ওর বাইরে অন্য কোনো কাজ নিয়ে আসা যাবে না, তাদেরকে ওইখানেই রাখো। এটা যখন তুমি এইগুলো যখন তুমি জানতা তখন তুমি এখানে অন্য একটা থিম নিয়ে আসতা। এই জায়গাটায় একটা বড় একটা হট চিহ্ন আছে, বড় একটা মজার বিষয় আছে। সেটা কি জানো? এই যে আশিক, এই যে আমান, এই যে রমজান, এই তিনজনকে তোমরা কে কে চিনো? চিনো কে ওদেরকে? না। আমি চিনি, আমিও কিন্তু চিনি না। এই তিনটা ক্যারেক্টার হইতেছে ওই যে ইয়া ক্যারেক্টার, কি বলে, আমরা চিন্তা করতেছি তিনটা ক্যারেক্টার। এখন খেয়াল করে দেখো, যেহেতু তিনটা ক্যারেক্টার কেউই এক্সিস্ট করে না এবং আমরা শুধু একে চিন্তা করতেছি, তাহলে এই তিনটা ক্যারেক্টার যা করবে সেটা কি আসলে রিয়েল লাইফে হয় নাকি জাস্ট আমরা চিন্তা করতেছি যে তারা এই কাজ করবে? জাস্ট আমরা চিন্তা করতেছি। আমরা চিন্তা করতেছি, রাইট? এখন জি, স্যার। চিন্তা করে লিখতেছে কে, আমি না তুমি? তুমি লিখতেছো, রাইট? তাহলে জি, স্যার। তুমি এদেরকে দিয়ে যেভাবে রোল প্লে করাও, তুমি এই তিনটা ক্যারেক্টারকে দিয়ে যেভাবে রোল প্লে করাও, আসলে তুমি ওইভাবে চিন্তা করেন, তুমি ওইভাবে কাজ করো। সুতরাং এই প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি, ইউ আর দিস ক্যারেক্টার, এই প্রত্যেকটা ক্যারেক্টারই তুমি। এখন মজার বিষয় হচ্ছে এইখানে, বুঝাইতে পারছি? এই প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি। সুতরাং তুমি ওদেরকে দিয়ে কিভাবে রোল প্লে করাচ্ছ, তুমি তোমার পার্সোনাল লাইফে ঠিক এইভাবেই রোল প্লে করো, তুমি এইভাবেই প্ল্যান করো, তুমি এইভাবেই চিন্তা করো, তুমি এইভাবেই কাজ করো। তাহলে হিয়ার দ্য মেইন ক্যারেক্টার ইজ ইউ। তুমি ওদেরকে নিয়ে লিখছো, সুতরাং এটা হচ্ছে তোমার সাইকোলজি, এটা তুমি। ওদের নাম দিয়ে আমরা তোমাকে দেখতেছি যে দেখি তুমি এখানে কি করো। তুমি যখন সুন্দর মতো বাইরে থেকে চুন্নুকে নিয়ে আসছো, আর যখন দেখাইলা যে চুন্নুর বাবা অসুস্থ, নাইলে চুন্নুর বাড়িতে আগুন লাগছে বা চুন্নুর এলাকায় মারামারি লাগছে, হোয়ারাস তুমি হচ্ছে রমজান, ঠিক আছে, তুমি চুন্নুর সাথে গ্যাঞ্জাম মানে এগুলো করে ফেলছো, তখন হচ্ছে বোঝাই যায় অটোমেটিক্যালি যে তুমি নেগেটিভ সাইকোলজি। কেন? কারণ তুমি ওখানে গ্যাঞ্জাম লাগাই দিছো, তুমি ওর বাপরে মেরে ফেলাইছো। মজার বিষয়, তুমি কিন্তু চাইলে ওর বাবার নোবেল প্রাইজ দিয়ে দিতে পারতা। তুমি কইতে পারতা যে চুন্নুর বাবা ডক্টর মোহাম্মদ ইউনুস, হি গট দ্য নোবেল প্রাইজ। তুমি হঠাৎ কথাটা শুনে, এই স্পেসিফিক হঠাৎ আকস্মিকভাবে কথাটা শুনেই তুমি মনে করছো মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কাজটা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? তাহলে এখানে আমরা আমাদেরকে মনে রাখতে হবে ওদেরকে যে রোল প্লে করাচ্ছি সেটা হচ্ছে আমি। সুতরাং আমি যা করব সেটা আমার ক্যারেক্টারিস্টিক্স এখানে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি কি করব? আমার কাজ হচ্ছে, প্রথম কাজ, আমি চিন্তা করি এই জায়গায় আমি থাকলে আমি আসলে কি করতাম। প্রথম কাজ, তোমার প্রথম কাজ কি? এখানে তোমার ডুজ কি? এবার হচ্ছে ডুজে আসো, ঠিক আছে? তোমার ডুজ কি? থিঙ্ক you are the main character. At first চিন্তা করো তুমি হচ্ছে মেইন ক্যারেক্টার। নাম্বার 2, what you will do if you stay there. তুমি কি করতে যদি নাকি তুমি ওখানে থাকতা? তোমাকে এই দুটো জিনিস এখন চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন এই জায়গায় যেহেতু তোমাকে আগে থেকে বাইন্ডিংস দিয়ে দেওয়া হচ্ছে তুমি কি কি করতে পারবা না, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে চিন্তা করতে হবে, আচ্ছা আশিক, আমান ও রমজান 3 বন্ধু একদিন বিকাল বেলায় খেলার মাঠের পাশে বসে গল্প করতেছিল, ঠিক আছে? মানে তাইলে হইতেছে দাঁড়াইছে জিনিসটা এরকম যে আমি আর আমার 2টা বন্ধু একদিন খেলার মাঠের পাশে বসে আমরা গল্প করতেছিলাম, এ সময় হঠাৎ। এখন বলে দিছে যে আমাদের বাইরে অন্য কোনো ক্যারেক্টার আসবে না, তাহলে আমাদের 3 জনের মধ্যে থেকে কিছু একটা আসতে হবে। 1, 2 নাম্বার, আমরা ওই জায়গা থেকে অন্য কোথাও যাইতে পারবো না, তাহলে আমাদের ওইখানে বসে ওই গল্পই করতে হবে বা আলোচনাই করতে হবে, কারণ গল্প আলোচনা একই রকমের বিষয়। আর নাম্বার 3 হইতেছে আমাদের প্রফেশন বা আমরা ওই সময় যা করতেছিলাম ওর ভিতরে আমাদেরকে থাকতে হবে। তাহলে কি করা যায়? ঠিক আছে, এইখানে আমাদের লোকেশনটা দিয়ে দিছে, আমরা খেলার মাঠের পাশে বসে গল্প করতেছি। তাহলে আমাকে স্যার ক্লাসের ফার্স্টে শিখাই দিছিল যে
নিজের পোটেনশিয়াল দিকগুলো ভালোভাবে রিপ্রেজেন্ট করা, পয়েন্ট নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে ইমপ্রেশন মেক করার মতো করে কথা বলা, কাজ করা বা লেখা, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4-এ বলছিল যে কথা সরি 4 না, হচ্ছে এটা থাকবে হইতেছে, হ্যাঁ 4-এ ছিল হইতেছে কথা কাজ বা লেখার মধ্যে নিজের আগ্রহ প্রকাশ করা। দ্যাট মিনস আমি দেশের জন্য কাজ করতে চাই, আমি দেশের মানুষ নিয়ে চিন্তা করি। এই 3টা জিনিসকে এখানে আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমাকে একটু লিডারের মতো করে চিন্তা করতে হবে, কারণ আমি এসএলবিতে আসছি নিজেকে লিডার প্রুফ করার জন্য, নিজেকে লিডার হিসেবে প্রুফ করার জন্য। লিডার হিসেবে প্রুফ করতে গেলে আমাকে খুব ইন জেনারেল টপিক নিয়ে চিন্তা করলে, কথা বললে এখানে হবে না। আমাকে একটু এক্সট্রা অ্যাডভান্স লেভেল আগাইতে হবে। সবার মতো ইন জেনারেল চিন্তা ভাবনা এখন আমি করবো না। তাহলে কি হইতে পারে? আচ্ছা, খেলার মাঠের পাশে বসে আমি আর আমার 2 বন্ধু বসে বসে চিন্তা করতেছি, সরি আমরা হচ্ছে গল্প করতেছি। এ সময় আসলে কি হয়? তখন আমি একটু চিন্তা করলাম আসলে বর্তমান সময়ে কি হইতেছে। বর্তমান সময়ে আমরা দেখি খেলার মাঠে পোলাপানি নেই, ছেলে পেলে খেলতে যায় না, ওরা মোবাইল ফোন নিয়ে বসে থাকে। পাইছি একটা থিম, মানে আমি তো লিডার হইতে চাই, আমি তো মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা করি, আমি তো যুব সমাজের উন্নয়ন নিয়ে চিন্তা করি। বর্তমান সময়ে ছেলে পেলে খেলার মাঠে আসে না, আমরা খেলার মাঠের পাশেই বসে আছি। এই পাইছি একটা থিম, এটা খুবই অ্যাডভান্স লেভেলের থিম। কেন? কারণ আমি যখন ছোট ছিলাম আমরা খেলার মাঠে খেলতে যাইতাম, আমরা দৌড়াদৌড়ি করতাম, দৌড়াদৌড়ি করার ফলে আমাদের শরীর ফিট থাকতো, আমাদের মধ্যে এক্সট্রা একটা বন্ডিং ছিল। এখন দেখো পোলাপানের মধ্যে যে বিভিন্ন গ্যাঞ্জাম লাগে, এই গ্যাং ওই গ্যাং, এই মারামারি, এইটা ওইটা, এগুলো কি আমাদের সময় ছিল? আমরা যখন ছোট ছিলাম? দ্য অ্যানসার ইজ নো। তোমাদের সময় এখন লাগে গ্যাঞ্জাম, আমাদের সময় এটা ছিল না। কেন? আমরা খেলার মাঠে সবাই বসে একসাথে গল্প করতাম, আমরা ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, দৌড়াদৌড়ি করছি, ঠিক আছে, লুকোচুরি খেলছি, হ্যাঁ দিন আফটার ওই যে তোমার বিভিন্ন কিছু খেলছি আমরা, যার ফলে আমাদের মধ্যে বন্ডিং ছিল অন্য রকমের। তো বর্তমান সময় সমস্যা হচ্ছে এইটা, তাহলে খেলার মাঠ সংক্রান্ত সমস্যা হচ্ছে এইটা। তাহলে আমি যেহেতু আলোচনা করতেছি, আমরা যদি গল্প করতেছি, হঠাৎ করে আমি এখানে এই জিনিসটাকে নিয়ে আসি যে আশিক আমানো রমজান 3 বন্ধু একদিন বিকালবেলা খেলার মাঠের পাশে বসে গল্প করছিল। এ সময় হঠাৎ মনে করো মেইন ক্যারেক্টার এবার হচ্ছে আশিক, সময় হঠাৎ করে আশিক আমারও রমজানের উদ্দেশ্যে বলে বসলো যে দেখ আমি কিন্তু গল্প আকারে করতেছি, খেয়াল করে দেখো, আমি কিন্তু গল্পই লিখতেছি, গল্প মতো করে লিখবো। দেখ খেলার মাঠে এখন কোনো ছেলে মেয়েই নেই, অথচ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কত খেলাধুলা করছি। এই খেলাধুলা করার ফলে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমরা সবাই একসাথে চলতাম, আমাদের হচ্ছে শারীরিক ফিটনেস ছিল, হ্যাঁ আমরা সবসময় শারীরিকভাবে সুস্থ থাকতাম, আমাদের সবসময় মন উৎফুল্ল থাকতো। কিন্তু বর্তমান সময়ে চিন্তা করে দেখ, ছেলে মেয়েরা মাঠেই আসে না, সবাই এখানে ওখানে বসে বসে, চায়ের দোকানে বসে সবাই ফোনে গেম খেলতেছে। ওদের মধ্যে এখন আর বন্ডিং নাই, ওদের মধ্যে আগের মতো সেই ভ্রাতৃত্ব নেই। এর ফলে কিন্তু আমাদের এই বর্তমান যুব সমাজ বা তরুণ সমাজ এরা কিন্তু বিপথে চলে যাচ্ছে। ওদের মধ্যে বিভিন্ন হইতেছে ক্ষতিকর দিকগুলা, নেশা, মানে সরি ওদের মধ্যে বিভিন্ন ক্ষতিকর নেশা জাতীয় দ্রব্যের প্রচলন বেড়ে যাচ্ছে, ওদের মধ্যে অন্যায় অপকর্ম করার ইচ্ছা বা সদিচ্ছা বেড়ে যাচ্ছে, যার ফলে যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই ধরনের কিছু কথা বলতাম আগে, এখানে আমি বলবো, হঠাৎ করে আমি এইসব কথা বলবো। এরপরে তখন আশিকের সাথে আমানো রমজান একমত পোষণ করলো। তখন আশিক বলে বসলো, আচ্ছা চল তো আমরা এই সমস্যাটা দেখি তো কোনোভাবে সমাধান করতে পারি কিনা। তখন তারা 3 জনে মিলে একটি প্ল্যান করলো যে তারা এলাকার সমস্ত ছেলেদেরকে নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করবে, একটি ক্রিকেট টুর্নামেন্ট বা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে, যেখানে অনেকগুলো দল, মানে তাদের এলাকার অনেকগুলো দল বা তাদের পার্শ্ববর্তী এলাকার অনেকগুলো দল সেখানে আসবে এবং হচ্ছে এই মিউট করো এটা কে, ঠিক আছে, অনেকগুলো দল সেখানে আসবে এবং তারা সেখানে প্র্যাকটিস করতে পারবে। তারা যদি এটা করে তাহলে কিছু হইলে ছেলে মেয়ে, মানে কিছুটা সংখ্যক ছেলে হইলেও বা মেয়েরা হইলেও মাঠে খেলতে আসবে, তারা প্র্যাকটিস করবে এবং তারা টুর্নামেন্টে এসে কম্পিট করার ট্রাই করবে। এইভাবে করে
তাদেরকে কিন্তু সিস্টেমেটিক ভাবে মাঠে নিয়ে আসা যায়। আর একবার মাঠে নিয়ে আসলেই তারা যখন এটার মজা পেয়ে যাবে তখন অটোমেটিক্যালি তারা তখন এই মোবাইল ফোন রেখে চায়ের টঙে আড্ডা দেওয়া বাদ দিয়ে তারা এখানে খেলতে আসবে এবং তাদের খেলা দেখার জন্য এলাকার বাকি সকল যুব সমাজ খেলার মাঠে চলে আসবে। এভাবে করে সমস্যাটা সমাধান করা যায়। আমার গল্প শেষ। আমি এরপরে আশিক, রমজান, চুন্নু, মানে আমান, আমি কারো গল্প আর নিয়ে আসবো না। দেখো তো আমি একটা সলিউশন দেখাই দিছি কিনা এখানে, খুব পারফেক্ট সলিউশন। মুখে কিছু দিস না, মুখে এমনি সুন্দর লাগে। এমনি দেখ বামত দিব না, আমি কিছু দিব আমনে দেন না, আমার তো লাগে না, তোর লাগবে না, আমার লাগবে এটা না, কে? দিলে কোনো আমি সমস্যা জানি। আচ্ছা তোমাদের কাছে কেমন লাগলো বলো তো এই এই মানে এই যে সলিউশনটা? ভালো স্যার। ভালো স্যার, যেটা বর্তমানে সময় সাপেক্ষে যায় এটাই বেস্ট। এক্স্যাক্টলি। দেখো আমি কিন্তু বাইরে থেকে কেউকে টেনে নিয়ে আসি নাই, নিয়ে আসছি কোনো মূল ক্যারেক্টারকে আমি টেনে টেনে নিয়ে আসছি। আমি কিন্তু ওদের মধ্যেই গল্পটা কন্টিনিউ করাইছি। ওরা ছিল কোথায়? ওরা ছিল খেলার মাঠে এবং ওদের প্রফেশন কি? ওরা ফ্রেন্ড। তাহলে খেলার মাঠ, ফ্রেন্ড, দুইটা মিলায় আমি একটা আলোচনার বিষয়বস্তু নিয়ে আসছি ওদের মধ্যে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেটা খুব নর্মাল কোনো টপিক না, সেটা ছিল কি গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়। আমি 3 বন্ধুকে ওইখানেই রেখে দিয়েছি, ওদের মধ্যে গল্প কন্টিনিউ করাইছি এবং ওরা যেখানে আছে ওই রিলেটেড কোনো একটা বিষয়কে টেনে আমি খুব ফাইনেস্ট একটা থিম মেক করছি এবং সেই থিমের সাপেক্ষে আমি সিচুয়েশনটা কমপ্লিট করে দিছি। তাহলে এইটা যখন আমি করলাম, এখানে আমি কাদের নিয়ে কথা বলছি? যুব সমাজ এবং তরুণ সমাজ, তাদের বর্তমান সমস্যা এবং তারা মাঠে আসতেছে না, এটা কিভাবে সলভ করা যায় সেই সলিউশনটা আমি দেখাই দিছি। এবং তারা যে মাঠে আসতেছে না, তাদের এইটা না আসার ফলে তাদের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, বন্ডিং নষ্ট হচ্ছে তাদের, তারা হচ্ছে মাদকের দিকে ধাবিত হচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যে হইতেছে অপকর্মের সংখ্যা বাড়তেছে, এই মানে এই জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি এবং সেটা সমাধান দেখাই দিচ্ছি। এইটা সাধারণত কে চিন্তা করে? যেই লোকটা একটা লিডার, যে সমাজের উন্নয়ন চায়, যে দেশের উন্নয়ন চায়, এটা সে চিন্তা করে। ভাই আমি এটা লেখা মানে আমি একটা লিডার, আমি দেশ সমাজের উন্নয়ন চাই, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা এখানে চিন্তা করে এখানে লিখছি। এইটা যদি আমার সাইকোলজিস্ট পড়ে, আমার সাইকোলজিস্ট কেন আমার সম্পর্কে ভালো ইমপ্রেশন তার মাইন্ডে নিয়ে আসবে না? আমি যদি এটা লিখি, এইটা পড়ে একটা মানুষের কাছে কেন মনে হবে না যে আমি দেশ নিয়ে কাজ করতে চাই? আমি যে এরকম ভাবে চিন্তা করতে পারি, এটা একটা মানুষ শোনার পরে একটা মানুষ কেন আমাকে নিয়ে ভাববে না বা আমাকে নিয়ে চিন্তা করবে না যে এই লোকটা বিভিন্ন পোটেনশিয়াল বিষয় নিয়ে চিন্তা করে? দ্যাট মিনস তার মধ্যে পোটেনশিয়াল বিষয়গুলো আছে এবং সে তার লেখার মধ্যে সেটা রিপ্রেজেন্ট করে দিল। আমি সুন্দর মতো গোছায় জিনিসটাকে লিখে দিলাম, আমার ইংলিশের ভাষাগত দক্ষতা সুন্দর, এটা আমি প্রকাশ করে দিলাম। নাও টেল মি, আইসিসবি আমাকে কেন গ্রিন কার্ড দিবে না? দেখো আমি তোমাদেরকে যে 7টা পয়েন্ট বলছিলাম, এর মধ্যে 4টা পয়েন্ট এখানে কি আমি মিলাই দিয়েছি তোমাদেরকে সুন্দরভাবে? বলো। জি স্যার। বুঝতে পারছো যে আমি পয়েন্টগুলো যেগুলো বলছি এগুলো কিন্তু এমনি এমনি বলি জি নাই। স্যার, বুঝতে পারছি। তোমাদেরকে ঠিক এরকম ভাবে অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে এন্ড তোমাকে সবার থেকে আলাদা করতে হবে এরকম ভাবে। এন্ড এইটা তুমি যখন করতে পারবা তখন গিয়ে আইএসএসবি তোমাকে চুজ করবে সবার মধ্যে, এন্ড দ্যাটস ওয়াই দে উইল গিভ ইউ দ্য গ্রিন কার্ড। ইন্টারেস্টিং না জিনিসটা? বুঝতে পারছি স্যার, এখানে হচ্ছে মানে ন্যাচারাল বিষয়গুলো বা সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে হবে, আর্টিফিশিয়াল হিরো সাজা যাবে না। এক্স্যাক্টলি, অলওয়েজ বি ইয়োরসেলফ। ঠিক আছে, চলো এবার আমি তোমাদেরকে একটু টেস্ট করি যে তোমরা আসলে কতটুকু শিখতে পারছো। ওকে, আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা সিচুয়েশন দিচ্ছি, ঠিক আছে? দেখো রহমত 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। একদিন সকালে স্কুলে হেঁটে হেঁটে যাওয়ার সময় রহমত দেখতে পেল
রাস্তার পাশে একজন বয়স্ক লোক একটি ভারী ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। এ সময় হঠাৎ ড্যাশ। এই হচ্ছে আমার ইনকমপ্লিটেড সিচুয়েশন। এখন বাকিটা দেখি তোমরা বলো এ সময় কি হইতে পারে। এখানে কিন্তু বলে দিছে মেইন ক্যারেক্টার, দেখছো, রহমত এবং একজন বয়স্ক লোক, দুটা মেইন ক্যারেক্টার কিন্তু দেখাই দিছে। রহমত বয়স্ক লোক, প্রফেশন কি? রহমতের প্রফেশন সে একজন শিক্ষার্থী, ক্লাস 10 এর শিক্ষার্থী। সে নরমাল শিক্ষার্থী না, সে ক্লাস 10 এর শিক্ষার্থী। দ্যাট মিন্স সে এনাফ বড় হয়েছে, ঠিক আছে। দেন আফটার কি হয়েছে, সে কি করতেছিল বা সে কোথায় ছিল? সে সকালবেলা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, এবং সে দেখতে পারলো একটা লোক ভারী ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেছে। এ সময় হঠাৎ ড্যাশ। এ সময় কি হইতে পারে বলো দেখি। হু ক্যান টেল মি দিস থিং? রেইজ ইওর হ্যান্ড। আগে হাত তুলো। ফাইভ শাহরিয়ার বলো। স্যার এই সময় এরকম হতে পারে যে হচ্ছে স্টোরিটা এভাবে লেখা যেতে পারে যে এই সময় সে লক্ষ্য করলো যে রাস্তায় গ্রিন সিগন্যাল চলছিল, তাই সে বৃদ্ধ লোকটির কাছে গেল এবং তাকে অপেক্ষা করতে বলল এবং হচ্ছে তাকে বুঝিয়ে দিল যে হচ্ছে রাস্তায় যখন আশেপাশে গ্রিন সিগন্যাল থাকে তখন হচ্ছে গাড়ি চলাচল করে, যখন রেড সিগন্যাল থাকবে তখন সে রাস্তা পার হতে পারবে। এই জিনিসটি সে বৃদ্ধকে বুঝিয়ে দিল এবং যখন রেড সিগন্যালের সময় রাস্তায় গাড়িগুলো থেমে থাকলো তখন সে তার বৃদ্ধ লোকটিকে রাস্তা পার করে দিল। এরকম কিছু স্যার। ওকে, গ্রেট। দেন আফটার নাফিস মুকাররম। স্যার এটা এমনও হতে পারে যে রহমত যখন বৃদ্ধকে দেখলো, হঠাৎ বৃদ্ধ রহমতের দিকে আশানুরূপ ভাবে তাকাইলো এবং রহমত তাকে বৃদ্ধের কাছে গেল এবং ভারী ব্যাগটি সে নিজে নিল এবং বৃদ্ধকে সাবধানে রাস্তাটি পার করে দিল। তুমি আবার একটু বলো নাফিস মুকাররম, তুমি আবার বলো, লাস্টের পার্টটুকু আবার বলো যে সে কি করলো। শিওর স্যার। রহমত বৃদ্ধের কাছে গেল এবং বৃদ্ধের কাছ থেকে তার বহনকৃত ভারী ব্যাগটি সে নিজে নিল এবং বৃদ্ধকে সহ সাবধানে রাস্তাটি পার করে দিল। আচ্ছা, ওকে, বুঝলাম। দিন আফটার হচ্ছে মিশকাত মুনা। স্যার বৃদ্ধ লোকটি যখন রাস্তা পার হতে যাচ্ছিল তখন স্যার ওনার হাত থেকে ব্যাগটি ভারী হওয়ার কারণে ব্যাগটি পড়ে যায়। তখন স্যার উনি ব্যাগটি তুলতে পারছিল না। তখন রহমত সেটা দেখতে পেরে ওনার কাছে গেল এবং ওনাকে ব্যাগটি তুলে দিল। তখন বৃদ্ধ লোকটি খুশি হয়ে তার জন্য মঙ্গল কামনা করলো, তার জন্য দোয়া করলো, সে যাতে বড় হয়ে দেশের জন্য ভালো কিছু করতে পারে সেই প্রার্থনা করলো। ওকে, তাহলে আমরা 3টা গল্প শুনলাম, রাইট? এখন এইখানে 3টা মজার কাহিনী হয়েছে। তোমাদের মধ্যে প্রথম ফাহিম শাহরিয়ার, ও খুব অ্যাডভান্স লেভেলের গল্পটা লিখছে, কিন্তু সে একটা ভুল করছে লাস্টে গিয়ে। সেটা হচ্ছে রহমত যে স্কুলে যাচ্ছিল সেই কথাটা ভুলেই গেছে, সে রহমতকে স্কুলে পাঠায় নাই। আচ্ছা, নাফিস যেটা করছে, নাফিস বলল যে সে বৃদ্ধ লোকটির ব্যাগটা নিয়ে রাস্তা পার করে দিছে, রাইট? কেন নাফিস? জি স্যার, এবং বৃদ্ধকে সহ। হ্যাঁ, মানে সে হচ্ছে বৃদ্ধকে সহ, মানে সে প্রথমে বৃদ্ধ লোকটার ব্যাগ নিছে এবং বৃদ্ধ লোকটাকে রাস্তা পার করে দিয়ে হয়তো গাড়িতে উঠায় দিছে, রাইট? আচ্ছা, এই কাজটা সমস্ত আম জনতা এই কাজটা করে যারা একটু দয়ালু প্রকৃতির। আচ্ছা, মিশকাত যেন কি করছিলা? মিশকাত হইতেছে স্যার ব্যাগটি হাত থেকে পড়ে যায় তখন স্যার কাছে যে ব্যাগটি তুলে দেয়। হ্যাঁ, মিশকাতও হচ্ছে আমজনতার মতো দয়ালু হইতে গেছে। মিশকাত আমজনতা দয়ালু।
নাফিস আমজনতা দয়ালু, ভালো মানুষ, কিন্তু নট লিডার ম্যাটেরিয়াল। আবার এইখানে ফাহিম করছে কি, ফাহিম একটা শিক্ষণীয় বিষয় টান দিছে, সেটা কি গ্রিন সিগন্যাল এবং রেড সিগন্যাল, সে কয়টা শিখাইছে। কিন্তু নাফিস ভুল করছে। নাফিস এইখানে সবাইকে যে এই জিনিসটার মধ্যে নিয়ে আসতে হবে এই বিষয়টা নাফিস মেনশন করে নাই। এবং নাফিস আরেকটা বড় ভুল করছে, নাফিস ওর স্কুলে পাঠায় নাই। ও যে মানে ও হচ্ছে ভুলে গেছে ওর স্কুলে যাইতে হবে। এইখানে তুলনামূলকভাবে সরি এটা করছিল হচ্ছে ফাহিম করছিল, ফাহিম শাহরিয়ার। সো তুলনামূলকভাবে ফাহিম শাহরিয়ারের থিমটা হচ্ছে ইউনিক, আর বাকি দুজনের থিমটা গল্প ঠিক আছে, কিন্তু আমি তো শুধু গল্প চাচ্ছি না, আমি তো আইএসএসবি, আমি তো এখানে বসে আছি তোমাকে অ্যাসেস করার জন্য। আমি তো শুধু গল্প চাচ্ছি না, আমি চাচ্ছি কার মধ্যে লিডারশিপ ইন্টেনশন আছে সেটা ফাইন্ড আউট করার জন্য। বিষয়টা বুঝাইতে পারছি? ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। এই জন্য আমাদের এখানে নিয়ে আসতে হবে এরকম যে নাফিস যেরকম ওই যে ফাহিম শাহরিয়ার যেরকমটা বললো, এ সময় হঠাৎ রহমত দেখলো যে বয়স্ক লোকটি রাস্তা দিয়ে গাড়ি চলা অবস্থায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। তখন তখন হচ্ছে রহমত বয়স্ক লোকটির কাছে গেল এবং তাকে প্রথমে বলল যে চাচা, আপনি যদি রাস্তা পার হতে চান, এভাবে রাস্তা পার হতে গেলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। আমাদের রাস্তা পার হওয়ার জন্য দেখেন পাশেই জেব্রা ক্রসিং দেওয়া আছে এবং আরেকটু সামনে ফুট ওভার ব্রিজ দেওয়া আছে। আপনি যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে আপনি একটু সামনে গিয়ে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তাটা আপনি রাস্তাটা পার করেন বা হচ্ছে আপনি রাস্তাটা ক্রস করেন। সেক্ষেত্রে আমি আপনাকে আপনার ব্যাগ বহন করতে সহায়তা করছি। আর যদি আপনি ফুট ওভার ব্রিজে যেতে না চান, সামনে থাকা জেব্রা ক্রসিং দিয়ে আপনি রাস্তা পার হন, আসেন আপনি আমার সাথে আসেন। একটু পরে সেখানে রেড সিগন্যাল দিলে সমস্ত গাড়ি থেমে যাবে, তখন আপনি খুব সহজেই সুন্দরভাবে রাস্তা পার হতে পারবেন। এর ফলে আপনি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন না। এরপর এটা বলে আশেপাশে থাকা বাকি লোকদেরকেও রহমত বলল যে আপনারা দয়া করে সামনে থাকা জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এরপর রহমত বয়স্ক লোকটিকে রাস্তা পার করে দিয়ে সে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। গল্প শেষ। এটাতে আমার অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। সেটা কি, এই ধরনের ইস্যুতে সিনসিয়ার বা আমাদের গভর্নমেন্ট রুলস কি সেটা আমি ওই লোকটাকে বলে দিলাম, লোকটাকে আমি সাহায্য করলাম, বাকি লোকদেরকে বললাম এবং সবার মধ্যে বলছি কেন, সচেতনতা বৃদ্ধির জন্য। এবং দিন শেষে আমি আবার আমার স্কুলের দিকে চলেও গেলাম। এই রহমত ক্যারেক্টারটা কিন্তু এক্সিস্ট করে না, রহমত ক্যারেক্টারটা আমি নিজে। সো আমি যখন এইভাবে করে নিজেকে দেখালাম, তখন বেসিক্যালি আইএসএসবির অ্যাসেসর বা আমার সাইকোলজিস্ট চিন্তা করলো এই ছেলেটা আসলে মানুষকে নিয়ে চিন্তা করে এবং সে শুধু আমজনতার মতো নর্মাল চিন্তা করে না। বিশ্বাস করো, আমজনতার মধ্যে অনেক মানুষ অনেক দয়ালু, তোমার জন্য জীবন দিয়ে দিবে। বাট দ্য লিডার, সে শুধু দয়ালু না, সে কখনো একটা মানুষের জন্য জীবন দেয় না, সে জীবন দেয় হাজার মানুষের জন্য। সে জীবন দেয় কার জন্য? হাজার মানুষের জন্য। বিষয়টা বুঝাইতে পারছি? এবং সে অনেক মানুষের জন্য আসলে কাজ করে এবং এখানে আমি ওই কাজটাই করছি। আমি অনেকগুলো মানুষকে দেখাইলাম, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ট্রাই করলাম। হয়তো আমি সাথে এটুকু অ্যাড করতে পারি। তখন রহমত যেতে যেতে চিন্তা করছিল যে স্কুলে যেতে যেতে চিন্তা করছিল বাংলাদেশের সকল মানুষ যদি নাকি এভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলতো, যেটা আসলে করে না, এই জন্য সেটা চিন্তা করতেছে। সকল মানুষ যদি এরকম নিয়ম শৃঙ্খলা মেনে চলতো তাহলে আমাদের দেশটা কতই না সুন্দর হইতো। আমার গল্প ওখানে শেষ। কিন্তু আমি যে মেসেজ এখানে দিছি সেই জায়গাটা আমি টোটালি লিডারের মতো চিন্তা করছি। আমি আমার ইমপ্রেশন ক্রিয়েট করছি।
আমি যে মানুষকে নিয়ে চিন্তা করি এবং আমি যে বুঝি যে এখানে এই রুলস এটা যে আমার একটা পোটেনশিয়াল দিক, আমি সেইটাও দেখাই দিয়ে আসছি। আমার ভাষাগত দক্ষতা আছে, আমি সেইটাও দেখাই দিয়ে আসছি। আমার অ্যাসেসর, আমার সাইকোলজিস্ট আমাকে কেন গ্রিন কার্ড দেখাবে, মানে আমাকে কেন গ্রিন কার্ড দিবে না? শো মি ওয়ান গুড রিজন, একটা ভালো কারণ দেখা যায় সে আমাকে কেন গ্রিন কার্ড দিবে না। বলো নাফিস মোকাররম, বলো, তুমি এবার হাত তুলছো। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার বাংলাদেশের সব রাস্তায় তো স্যার ট্রাফিক লাইট কিংবা ফুটওভার ফ্লাইওভার তো নেই, তাহলে স্যার এখানে কি ট্রাফিক লাইটের থিমটা কি ব্যবহার করা যৌক্তিক? করতে পারো, অসুবিধা নাই। তুমি দেখাইলা, তুমি এটা দেখানো মনে হচ্ছে যে তুমি এটা নিয়ে সিনসিয়ার, তুমি এটা নিয়ে চিন্তা করো। সব জায়গায় নাই থাকতে পারে, বাট তুমি কনস্ট্যান্ট যেটা মানে যেটা আইডিয়াল, তুমি আইডিয়ালটা নিয়ে তুমি চিন্তা করো। ইটস এ গুড থিং, যেটা আসলে হওয়া উচিত, এটা থাকা উচিত। হ্যাঁ, তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো। ওই যে গল্পের লাস্ট টাইমে যে বলছিলাম, রহমত এবার হাঁটতে হাঁটতে চিন্তা করতেছিল যে বাংলাদেশের সকল মানুষ যদি এই ধরনের মানে আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা যদি মেনে চলতো, তাহলে দেশটা কতই না সুন্দর হতো। এবং বাংলাদেশের যে সকল জায়গায় এই ধরনের সুযোগ সুবিধা নাই, সেখানে যদি গভর্নমেন্ট থেকে এই ধরনের কিছু বিষয় ইনক্লুড করা হইতো বা এগুলাকে যদি সেখানে ইনস্টল করা হইতো, তাহলে মানুষজন আরো ভালো নাগরিক সুবিধা পাইতো এবং দেশটা আরো সুন্দর একটা দেশ মানে দেশ হিসেবে রূপান্তরিত হতো। এই কথাটা লাস্টে দিয়ে দাও, যেহেতু তুমি এটা মেনশন করলে। ইটস এ নাইস পয়েন্ট। সব জায়গায় তো এটা নাই, তাহলে আমি এটা লেগিংসটাও দেখাই দিই। কারণ আমি এটা নিয়েও চিন্তা করি, ভাই সব জায়গায় এটা নাই, তো সব জায়গায় এটা দাও। তাহলে আমাদের মতো সচেতন লোকজন সবাইকে বাধ্য করতে পারবে, সবাইকে শিখাইতে পারবো যে ভাই প্লিজ ডু দিস থিং। এক্সিলেন্ট মেসেজ দেওয়া যাবে স্যার, এইটুক মানে এইভাবে গুছিয়ে সম্পূর্ণটা দিলে 100%। এই জন্যই বলছি, দিস ইজ কল ফাউন্ডেশন লেভেল, হাউ ইউ হ্যাভ টু থিঙ্ক, এন্ড দিস ইজ হাউ বেসিকলি পাথফাইন্ডার মানুষকে শিখায়, ক্যান্ডিডেটদেরকে শিখায়। তোমাকে বুঝতে হবে, সেটা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, সো আমার শেখানো আজকে এখানে শেষ। এখন আমি তোমাদের কাছ থেকে তোমাদের কোশ্চেন নিব এন্ড হচ্ছে ওকে। সো আমার শেখানো শেষ এন্ড আই হোপ আমি তোমাদেরকে শিখাইতে পারছি দুটো টপিক খুব ভালোভাবে। এন্ড আই হোপ যে এখন তোমরা এই দুটো টপিকে অনেক ভালো পারফর্ম করতে পারবা, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? সো এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, বাট অ্যাবাউট আইএসএমপি, নট অ্যাবাউট প্রিলিমিনারি। এবং প্রিলিমিনারি তোমরা যারা আছো ক্যান্ডিডেটদেরকে বলে রাখি, যেহেতু তোমরা প্রি ক্যান্ডিডেট এখানে অনেকেই আছো, আমাদের পাথফাইন্ডার ডিফেন্স একাডেমিতে কিন্তু প্রিলিমিনারির কোর্স চলতেছে, প্রিলি ভাইভা রিটেনের। আমাদের গতকালকে মানে ঈদের আগে লাস্ট ক্লাস হইলো, ঈদের পরে আমাদের হচ্ছে ভাইভা ক্লাস শুরু হবে। ভাইভা ক্লাস এবং প্র্যাকটিস, এটার কোর্সই মাত্র 1000 টাকা। যদি কেউ ভাইভা প্র্যাকটিস করতে চাও আমাদের কাছে, কেন আসতে পারো আমাদের কাছে? নাম্বার 1, আমাদের আছে ভাইভাতে শতভাগ সফলতার হিস্ট্রি। এবং শতভাগ সফলতায় 1-2 ক্যান্ডিডেট না, শতভাগ সফলতার ক্ষেত্রে 100, 150, 200-র উপরে ক্যান্ডিডেট। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে আমরা যারা আছে আমরা সবাই মিলিটারি, আমি এবং আমার সাথে বাকি যারা আছে সবাই আমরা মিলিটারি। সুতরাং এবং আমরা বিএমএ, বিএনএম, বাফাতে শর্ট টাইম থাকা মিলিটারি পার্সন, লম্বা সময় ধরে থাকা, মানে আমরা জুনিয়র ডিল করে আসছি যারা এখানে আছি। তো আমরা জানি যে এই ভাইভাতে কি চাই এবং জুনিয়রদের কাছ থেকে একটা অফিসার কি এক্সপেক্ট করে, হোক সে ক্যান্ডিডেট, হোক সে অফিসার ক্যান্ডিডেট, হোক সে অফিসার। একটা অফিসার কি এক্সপেক্ট করে একটা জুনিয়রের কাছ থেকে, সেই সাপেক্ষে আমরা শিখাই। এবং শেখানোর ফলে যেটা হচ্ছে, শেখানোর পরে আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, এতে করে তাদের ভুলগুলা বের হয়ে আসতেছে। এবং ভুল বের হওয়ার কারণে তারা যখন সেন্টারে যাচ্ছে তারা এই ভুলগুলো আর করতেছে না, যার ফলে সবাই সিলেক্টেড হয়ে আসতেছে। এটা হচ্ছে আমাদের ভাইভা কোর্স। এবং ভাইভা কোর্সে ইংলিশে কোশ্চেন জিজ্ঞাসা করে এবং কিছু বেসিক কোশ্চেন আছে ইংলিশে জিজ্ঞাসা করবে। এই বেসিক কোশ্চেনগুলো স্ট্রাকচারাল ওয়েতে খুব গোছানো ভাবে কিভাবে অ্যান্সার করলে তুমি শিওরলি, একদম শিওর শট তুমি সিলেক্টেড হবা, তুমি শিওর শট সিলেক্টেড হবা, সেটা আমরা শিখাই দেই। শিখানোর পরে আবার প্র্যাকটিস করে অনলাইনে, অফলাইনে, দুইটা মাধ্যমে।
অনলাইনে হইলে যেরকম লাইভে এসে তুমিও ক্যামেরা অন করে সামনে বসে থাকবা, তোমাকে শেখানোর পরে আমি প্র্যাকটিস করাবো ফুল ফর্মাল ড্রেসে। আর অফলাইনে তো আমার চোখের সামনে এসে তুমি বসে থাকবা। লাইক দিস ইউ উইল ডু প্র্যাকটিস ফর ইউর ভাইভা। সো তোমার ইংলিশে তুমি উইক, নো ম্যাটার, স্পেসিফিক ওই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি খুব গোছানোভাবে ইংলিশে দিতে পারছো, মানে তুমি শিওর শট ভাইভা থেকে সিলেক্টেড। এবং এটা কেন প্রয়োজন? ভাইভা দিতে যা যাবে তার মধ্যে মিনিমাম 70 থেকে 75% ক্যান্ডিডেট ভাইভাতে বাদ পড়বে, শুধু ভাইভা থেকেই। বাকি 25% থেকে যাবে, ওরা যাবে লিখিত পরীক্ষা দিতে। ইটস ইন্টারেস্টিং ফ্যাক্ট। সুতরাং ভাইভা নিয়ে প্রিপারেশন নেওয়া অনেক জরুরি। ওই যে আমি 7টা পয়েন্ট বলছিলাম আইসিটির জন্য, তুমি চাইলে বাসায় বসে এটা করতে পারো। আর যদি করতে না পারো তুমি আমাদের কোর্সে আসো, আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি। এবং তুমি এটা করলে অবশ্য ভালো করবাই। ভাইবার ক্ষেত্রে হচ্ছে এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো তুমি যদি বাসায় বসে করতে পারো, যেগুলো আমি বললাম, যে ইংলিশে ভালো মতো কথা বলা, গুছায় কথা বলা, তোমার ড্রেস সেন্স খুব ভালো থাকা, কিছু কিছু ওয়ার্ড আছে যেটা মিটার্সের খুব পছন্দ করা, এগুলা জানা এবং সেগুলো ওখানে ইউজ করা। ইফ ইউ ক্যান ডু দিস থিং obviously you will be selected from there, ঠিক আছে? আর যদি শিখতে চাও আমাদের কাছ থেকে, আর যদি পারফেক্টলি করতে চাও কোর্সে আসো, শিখো, জাস্ট 1000 টাকা। আর ভাইভা লিখিত কোর্স একসাথে আসলে 2000 টাকা। লিখিত কোর্সে কি হচ্ছে, আগামী মাসের আমরা যত সম্ভব 15 বা 18 তারিখ থেকে আমরা আমাদের লিখিত কোর্স শুরু করব। টানা 1 মাস ক্লাস চলবে। অলরেডি আমাদের কিন্তু গতকালকে পর্যন্ত টানা ক্লাস হয়ে গেছে। ডিসেম্বরের তোমার হচ্ছে 14 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল, গতকালকে 24 তারিখ পর্যন্ত আমাদের প্রিলিমিনারি কোর্সের ক্লাস হয়ে গেছে, সবকিছু শেষ। যারা রিসেন্টলি জয়েন করছো তারা হয়তো আমাদের রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিচ্ছ। এখন একটা ঈদের বন্ধ আছে, এই বন্ধের মধ্যে তোমরা যারা এখনো হচ্ছে ভর্তি হও নাই, চাইলে ভর্তি হয়ে তুমি লিখিত পরীক্ষার ক্লাসগুলো দেখে নিতে পারো। ভাইবার উপর এখন আমরা কোনো ক্লাস করাই নাই, তুমি লিখিত ক্লাসগুলো দেখে রাখো। কেন? কজ আগামী মাসের 15 তারিখ বা 18 তারিখ থেকে আমরা যে ক্লাসগুলো শুরু করবো সেখানে আমরা র্যাপিড একটা টান দিব, সেখানে আমরা একটা র্যাপিড টান দিব। তো অনেকে ওটার সাথে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হবে, তো যেহেতু আমরা টানা প্রতিদিন ক্লাস করাবো। সো এই ছুটিটাকে তুমি যদি কাজে লাগাইতে চাও ফর ইউর রিটেন পারপাস, মানে ফর ইউর রিটেন এক্সাম, তুমি চাইলে আমাদের রিটেন কোর্সে ভর্তি হতে পারো। মানে এখন যে কোর্সটা আছে এটাতে ভর্তি হয়ে তুমি রিটেনের প্রিভিয়াস ক্লাসগুলো তুমি দেখে নিতে পারো। এটা তোমার মানে এটা আর্মি, নেভি, এয়ারফোর্স 3টা ফোর্সেরই আছে। এন্ড আমাদের আলহামদুলিল্লাহ প্রিলিমিনারির টোটাল প্রিলিমিনারি ভাইভা রিটেনের সাকসেস রেট 95% এর উপরে। ওকে, নাও ডিসিশন ইজ আপ টু ইউ। এবং এখানে আমরা যারা আছি আমরা সবাই লম্বা সময় ধরে এখানে কোর্স করাচ্ছি, সুতরাং তোমার একটা পয়সাও জলে যাবে না, এই গ্যারান্টি রোজার দিনে রোজা রেখে আমি আসিফ তোমাদেরকে দিচ্ছি। তোমার একটা পয়সাও জলে যাবে না, রোজা রেখে আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতেছি। আচ্ছা ফাহিম শাহরিয়ার হাত তুলছো, বলো। স্যার যে মানে যে প্রিলিমিনারি যে কোর্সটা হচ্ছে এটা আসলে মানে কততম কোর্সের জন্য মানে প্রিপারেশনটা হচ্ছে? এটা হচ্ছে 95 এর জন্য। এন্ড এর পরবর্তী কোর্সে তোমরা যদি কেউ চাও তোমরাও চাইলে কোর্সটা করে রাখতে পারো। যেমন ধরো এইচএসসি 26 ব্যাচ, বা তুমি পরের কোর্সে অ্যাপ্লাই করবে 96 এর, তুমি এটা করতে পারো। তুমি হয়তো পরবর্তী নেভি কোর্সে অ্যাপ্লাই করবে, তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নাই, শিখে রাখতে পারো। তুমি কি জানো আমার প্রতিষ্ঠানে 2027 ব্যাচ এইচএসসি মানে যারা 25 ব্যাচের এসএসসি দিবে ওরা কোর্স করতেছে। মজার বিষয় হচ্ছে এটা 25 ব্যাচের এসএসসি। আচ্ছা একজন বলছো স্যার অনলাইন কোর্স সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দেন। আচ্ছা আমাদের অনলাইন অফলাইন দুটাই সেম। এই যে তোমরা এতক্ষণ অনলাইনে ক্লাস করতেছো, তোমার কাছে কি মনে হয়েছে যে তুমি অনলাইনে ক্লাস করতেছো নাকি আমরা তোমাকে অফলাইনের ফিলটা দিতে পারছি? আমাকে একটু বলো। অফলাইনের মতোই স্যার, গোছানো। অফলাইনের ফিল পাইছো? জি স্যার। আমরা যে ক্লাসগুলো করাই ক্লাসগুলো খুব হাইলি অ্যাডভান্স ডিভাইস দিয়ে আমরা ক্লাস করাই। লাইক আমি তোমাদেরকে যে এখন ক্লাস করাচ্ছি আইপ্যাড দিয়ে, যেখানে আমি একটা কলম দিয়ে তোমাদেরকে বোর্ডের মতো লিখে লিখে দেখাইলাম। সি, এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমরা এরকম হাইলি অ্যাডভান্স ডিভাইস দিয়ে ক্লাসগুলো করি, যার কারণে তুমি কোনো ক্লাস করে অনলাইনে ক্লাস করে কোনো প্যারাই খাবে না। নাম্বার 1, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাস আমরা রেখে দেই। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে আমাদের ক্লাসগুলো একই ডেটে হয়, অনলাইন অফলাইন। দ্যাট মিনস অনলাইনে হয় হচ্ছে রাত্রে, অফলাইনে হয় হচ্ছে বিকাল বেলায়। সেম টপিক সেম ক্লাস, এতটুকু হচ্ছে ডিফারেন্স যে তুমি এসে করতেছো, তুমি বাসায় বসে করতেছো। এন্ড তুমি ভর্তি হয়ে অনলাইনেও ক্লাস করতে পারবে অথবা অফলাইনেও ক্লাস করতে পারবে। ধরো তুমি কিছু ক্লাস অফলাইনে করলে এরপরে মনে হলো আমার একটা প্রবলেম, সো আমি অনলাইনে ক্লাস করতে চাই, টক উইথ দ্য অ্যাডমিন এন্ড তুমি অনলাইনে জয়েন করে ফেলো।
অনলাইন গ্রুপে কনভার্ট হয়, তুমি সেখানে ক্লাস করো, কোনো অসুবিধা নাই। বাট একটা জিনিস ইনশিওর করো যে ভাই তুমি চান্স পাও। তুমি চান্স পাইলে উপকার বা লাভটা তোমার একার না। এই যে আজকে আমি রোজা রেখা প্রাউডলি তোমাদেরকে বলতে পারতেছি যে আমার এখান থেকে এত পরিমাণ ক্যান্ডিডেট চান্স পায়, তো তুমি চান্স পাইলে আমার তো সংখ্যা একটা বাড়তেছে। আমি তো নেক্সট কোর্সেও প্রাউডলি বলতে পারবো আমার ক্যান্ডিডেট চান্স পাইছে। তো তোমরা হার্ডওয়ার্ক করছি, তোমরা হার্ডওয়ার্ক করছো, তোমরা শিখছো, দ্যাটস তোমরা চান্স পাইছো, এছাড়া কিছুই না। ঠিক আছে, অনলাইন অফলাইনের ডিফারেন্সটা হচ্ছে এইটা। এবং ক্লাসগুলো এতদিন পর্যন্ত সপ্তাহে 3 দিন থেকে 4 দিন হয়েছে, ঈদের পরে যখন শুরু হবে তখন প্রতিদিনই ক্লাস থাকবে। ঠিক আছে স্যার, একটা ব্যক্তিগত প্রবলেম ছিল, এটা বলতে আচ্ছা, চাচ্ছিলাম। একটু এসএসসি 27 ব্যাচ কি কোর্স করতে পারবে? পারবা। বিউটি একটা তোমরা কোর্স করতে পারবা। এইচএসসি 25 ব্যাচ, সরি এসএসসি 25 ব্যাচ, মানে এইচএসসি 27 ব্যাচে তোমরা যারা আছো, তোমাদের এসএসসি পরীক্ষার পরে যে 3 মাস সময় থাকে, 3 মাসে আমরা একটা কোর্স লঞ্চ করব আফটার এসএসসি কোর্স। তুমি এই 3 মাসের কোর্সে জয়েন করবে, যেহেতু এখন তোমাদের সামনে পরীক্ষা, এখন আর জয়েন করার প্রয়োজন নাই। তুমি ওই 3 মাসটাকে সম্পূর্ণ কাজে লাগাবা, ওই সময় তুমি ডিফেন্সের প্রিপারেশন নিয়ে ফেলবা। আচ্ছা, একজন বলছো পিজিটি এইচজিটি এর ড্রিল হয়। আচ্ছা, পিজিটি এইচজিটি এটা হচ্ছে আইএসএসবি কোর্সের। আমরা কিন্তু আইএসএসবি কোর্সও অনলাইনে করাই। বাংলাদেশের মধ্যে একমাত্র ডিফেন্স একাডেমি হুইচ ইজ পাথফাইন্ডার, যেখানে আমাদের প্রত্যেকটা কোর্স অনলাইন অফলাইন দুইটা মাধ্যমেই আছে, প্রত্যেকটা কোর্স, বিলিভ ইট অর নট। এবং সেখানে আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হয়। মোর ওভার ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমাদের অফলাইন থেকে অনলাইনে ক্যান্ডিডেট হয় আরো বেশি। কেন? বিকজ ঢাকায় এসে হোস্টেলে থাকা ইজ টু মাচ এক্সপেন্সিভ। এই জন্য আমরা যেটা করি, আমরা অনলাইন কোর্স রেখে দেই এবং খুব অ্যাডভান্স লেভেলে আমরা ক্লাস করাই। রেজাল্ট হিসেবে কি হচ্ছে, আমাদের ক্যান্ডিডেটরা শিখতেছে এবং তারা কি করে, আইএসএসবি রাখ দিয়ে আমাদের এখানে অফলাইনে এসে ক্লাসগুলো করে। যেমন ওই যে ফিল্ড ক্লাস, পিজিটি এইচজিটি পিএটি সিটি, দেন আফটার ডিপি ভাইভা প্র্যাকটিস, এগুলো তারা অফলাইনে এসে করে। ঠিক আছে, আচ্ছা এখন বলো যে কার একটা কোশ্চেন ছিল না? স্যার, প্রশ্নটা এরকম ছিল যে আমার স্যার গত 23শে মার্চ বাফা 92 তে আমার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা ছিল। তো হচ্ছে আমি ভাইভাতে আউট হই, অ্যাডমিন ব্রাঞ্চে আমি অ্যাপ্লাই করছিলাম। কিন্তু স্যার আমাদের অ্যাপ্লাই ডেট হচ্ছে 6 এপ্রিল, মানে 6 তারিখেও পরীক্ষা দেখাইছিল এবং 9 তারিখেও পরীক্ষার টাইম ছিল, কিন্তু আমি অ্যাডমিন ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারতেছি না, এই ব্রাঞ্চটা দেখাচ্ছে না। আর আচ্ছা, হচ্ছে অ্যাডমিন আমার ব্রাঞ্চের ভ্যাকেন্সি শেষ, নাম্বার 1। নাম্বার 2, তোমাকে বাদ দিয়ে দিছো এই কারণে অ্যাডমিন ব্রাঞ্চের ভ্যাকেন্সি শেষ, অনেক আগেই শেষ। এবং অ্যাডমিন ব্রাঞ্চে অ্যাপ্লাই গত মাসে অফ করে দিছে। থিঙ্ক, গত মাসে অ্যাডমিন ব্রাঞ্চে অ্যাপ্লাই করে অফ করে দিছো। তুমি হয়তো আগে অ্যাপ্লাই করে রাখছিলে বিধায় তুমি অপশনটা পাইছো। জি স্যার। স্যার আমি তো স্যার নেভি আর হচ্ছে আর্মিতে আমার বয়স শেষ, আমি শুধু বাফাতে অ্যাপ্লাই করতে পারবো। তো হচ্ছে আমি আগামী 93 এর জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি? আর হচ্ছে 93 তো অ্যাডমিন সবচেয়ে দেওয়ার সিম্পল, কথা না। 93 বাফার কোর্স এই যে ঈদের পরে আমরা শুরু করতে যাচ্ছি, তুমি আমাদের কোর্সে জয়েন করো। দেখো, আমি বারবার কোর্সের কথা বলছি, তোমার কাছে মনে হতে পারে এটা মার্কেটিং, বাট ইটস নট মার্কেটিং। আমাদের কোর্সটা এতটাই সাফিসিয়েন্ট যে তুমি কেন চান্স পাবে না। বিলিভ, এই 92 বাফাতে এখন পর্যন্ত আমার যতগুলো ক্যান্ডিডেট গেছে, একটা সিঙ্গেল ক্যান্ডিডেট নাই যে রিটেনে কোয়ালিফাই করে নাই। নাম্বার 1, একটা সিঙ্গেল ক্যান্ডিডেট নেই, প্রত্যেকটা ক্যান্ডিডেট রিটেনে কোয়ালিফাই করছে, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আমার একটা প্রবলেম ছিল হাতে গোনা স্যার। 2-1 ক্যান্ডিডেট মেডিকেলে বাদ গেছে, বাট যারা ভাইবা পর্যন্ত গেছে সবাই ভাইবা থেকে সিলেক্টেড হয়ে আসছে। স্যার আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়তেছি, আর হচ্ছে মানে অ্যাডমিন ছাড়া বাকি ব্রাঞ্চগুলোর প্রিপারেশন নেওয়া স্যার আমার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ কোনো ম্যাথ অসুবিধা ফিজিক্সের নাই, প্রিপারেশন নেক্সট অনেক দিন কোর্সে থেকে। অ্যাডমিন থাকবে, নেক্সট কোর্সে অ্যাডমিন থাকবে, রিল্যাক্স। আর যদি নাকি তুমি সায়েন্স গ্রুপের হয়ে থাকো, চিন্তার কিছু নাই ভাই, বুঝছো? যেহেতু তুমি অনার্স 3rd ইয়ারে উঠে গেছো, চিন্তা করার কিছু নাই। তুমি যদি বাকি ব্রাঞ্চে অ্যাপ্লাই করো, আমাদের কোর্সটা হচ্ছে খুবই ইফেক্টিভ। তুমি 2 মাস ক্লাস করবা, একটু সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে এয়ারফোর্সের, একটু 2 মাস কষ্ট করে ক্লাস করবা। ক্লাসে তোমাকে এত স্মুথলি স্পেসিফিক টপ মানে চ্যাপ্টারগুলো শিখাই দেওয়া হবে যে তোমাকে দেওয়া মাত্র তুমি এটা সলভ করতে, তুমি এটা অ্যানসার করতে পারবে। তুমি মনে করো মানে স্যার ম্যাথ ফিজিক্স কভার হয়ে যাবে 100%, তুমি এটা পারতে বাধ্য। ইভেন তো আমি আমার স্নাইপার এয়ারফোর্সের যে বইটা লিখছি, এই বইটা যদি কেউ পড়ে, নট অনলি এয়ারফোর্স বাট অলসো এই তোমার হচ্ছে বুয়েট সিকে রুয়েট যেগুলো আছে না, বুয়েট কুয়েট সিকে রুয়েট যেগুলো আছে,
এইটার অ্যাডমিশন টেস্টও কভার হয়ে যাবে। আমি বইটা এমন ভাবে এটা মেক করছি এবং এখানে দুইটা ভাষাতেই দেওয়া, বাংলা ইংলিশ উভয় ভাষাতেই স্মুথ। ইভেন তো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা চাইলে আমার এয়ারফোর্সের এই স্নাইপার বইটা কালেক্ট করতে পারো। মানে বইটা সামহাও আমার এভাবে লেখা হয়ে গেছে খুব অ্যাডভান্স লেভেলে। থাকে না শর্টকাট জিনিসগুলো দিয়ে জাস্ট মেইন পয়েন্টগুলো মনে রাখা, সেটাকে একটু বুঝে এক্সপ্লেন করা, সেই অনুযায়ী ম্যাথ সলভ করা, এগুলো থাকে না, ঠিক এই প্যাটার্নে লিখছি এবং বাংলা ইংলিশ দুই ভাষায় দিয়ে রাখছি। ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সবাই এটা থেকে স্টাডি করতে পারবা। এটা হচ্ছে মজার বিষয়, বুঝাইতে পারছি? আচ্ছা, একজন বলছে আমাদের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশন হচ্ছে ডিজিএফআই আয়নাঘরের পাশে, ঢাকা ক্যান্টনমেন্টের ডিজিএফআই হেডকোয়ার্টারের পাশে হচ্ছে আমাদের লোকেশন। এটা হচ্ছে কচু খেতে একটা কাচ্চি ভাই আছে, কাচ্চি ভাইয়ের বাম পাশে বিল্ডিংটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর তুমি যদি ফেসবুকে দেখতে চাও, পাথফাইন্ডার ডিফেন্স একাডেমি লিখে সার্চ দাও। হ্যালো, বলো। স্যার বলতেছিলাম যে এই 93 যে বাফাটা আসতেছে, এতে কি এইচএসসি 26 আবেদন করতে পারবে? না, এটাতে এইচএসসি 25 ব্যাচ। কারণ কি আমি তোমাদেরকে বলি, 95 বিএম এ লং কোর্সে এইচএসসি 26 অ্যাপ্লাই করতে পারে নাই, বিএন 26 আলফা তো অ্যাপ্লাই করতে পারে নাই, তাই না? এখন এই 95 বিএম এবং বিএন 26 আলফা এর ইকুইভ্যালেন্ট কোর্স হচ্ছে 93 বাফা, 92 বাফা 94 এর ইকুইভ্যালেন্ট। মানে এয়ারফোর্স লেটেস্ট সার্কুলার দেয় এবং আগামী মাসে লাস্টের দিকে ইনশাআল্লাহ সার্কুলার আসতেছে, মানে 15 তারিখের পরে গিয়ে সার্কুলার আসতেছে এয়ারফোর্সের সার্কুলারটা। বুঝাইতে পারছি? অথবা ঈদের পরও দিয়ে দিতে পারে, বলা যাচ্ছে না, ঠিক আছে? সো তোমরা হইতেছে প্রিপারেশন না স্টার্ট করো যারা এয়ারফোর্সে অ্যাপ্লাই করবা। ওকে স্যার, এখানে যারা ক্যান্ডিডেট আছে তার মধ্যে মোস্ট প্রবাবলি আমি সিনিয়র হইতে পারি। আমি এইচএসসি 21 ব্যাচ, আমার হচ্ছে 93 ব্যাফাতেও অ্যাপ্লাই করার মতো এজ আছে। সেক্ষেত্রে স্যার আমার ব্যাচটা, এইচএসসি ব্যাচটা কি কোনো নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে? কোনো ইমপ্রেশন, কোনো নেগেটিভ না। আমি যখন এয়ারফোর্সে গেছিলাম আমি ঠিক তোমার মতো ছিলাম। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করলাম তখন আমি নেভিতে চান্স পাই ফার্স্ট টাইম আইএসএসবি থেকে, আমাকে যাইতে দেয় নাই। এরপরে আমি সেকেন্ড ইয়ার শেষ করে থার্ড ইয়ারে ওঠার পরে আমি এয়ারফোর্সে অ্যাপ্লাই করি, বিকজ আমারও তোমার মতো বয়স শেষ হয়ে গেছিল আর্মি নেভির। তখন আমি আবার অ্যাপ্লাই করে গ্রিন কার্ড পেয়ে, সেকেন্ড গ্রিন কার্ড পেয়ে এরপরে আমি এয়ারফোর্স একাডেমিতে যাই ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে। বিষয়টা বুঝাইতে পারছি? ভাইরাস আমার অনার্স ছিল কিন্তু হচ্ছে বোটানিতে। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে বোটানিতে অনার্স করতেছিলাম। থিঙ্ক, তা আমার ফিজিক্স আর ম্যাথ 3 বছর কোনো পড়াশোনাই নাই, সেই অবস্থায় আমি সিলেক্টেড হয়ে আসছি। দিস ইজ পসিবল। সেম অবস্থা স্যার। ঠিক আছে? সো নাথিং ইজ ইম্পসিবল, ইটস অল অ্যাবাউট ইওর এফোর্ট। স্যার তাহলে এইচএসসি কোনটায় পারবে? বুঝি না, আবার বলো। কোন বাফায় আবেদন করতে পারবে, 93 না 94 তে? কে 26 ব্যাচ? হ্যাঁ। আচ্ছা, 26 ব্যাচকে মূলত 94 বাফাতে অ্যাপ্লাই করতে দিবে, কিন্তু আইএসএসবি হবে 95 বাফায়। মানে তোমাদের সার্কুলার হচ্ছে 95 বাফা, কিন্তু এয়ারফোর্স একটু আগে অ্যাপ্লাই করতে দেয়, কারণ যেহেতু এয়ারফোর্স অনেক পরে সার্কুলার দেয় আর্মি নেভির তুলনায়। সেই হিসেবে তুমি 94 বাফায় অ্যাপ্লাই করার সুযোগ পাবা, কিন্তু সিলেক্টেড হইলে তোমার আইএসএসবি হবে হচ্ছে 95 বাফার সাথে। স্যার ভাইভাতে স্যার যদি একান্ত জিজ্ঞেস করে যে হচ্ছে তুমি বাফাতে কেন জয়েন করতে চাও, সেক্ষেত্রে স্যার আমি যদি বলি যে আমার এজ লিমিটেড অনুযায়ী শুধু বাফাতে অ্যাপ্লিকেবল, এই জিনিসটা কি স্যার কোনো নেগেটিভ ইমপ্রেশন ফেলবে নাকি এই জায়গায় অনেস্ট থাকাটাই বেটার? ওকে, ওয়ান থিং, তুমি কেন তোমার ব্যাড সাইড তুমি দেখাইতে যাবা, এটা এমন ভাবে দেখাও যে এয়ারফোর্সে প্রতি তুমি অনেক বেশি ডেডিকেটেড। বুঝো নাই? জি স্যার। ওকে, যাই হোক, সো আমাদের কথা হইতেছে তোমাদের প্রিলিমিনারি ভাইবা রিটেনের প্রিপারেশনের জন্য আর্মি নেভি এয়ারফোর্স প্রত্যেকটার জন্য আমাদের অনলাইন অফলাইন দুইটা ব্যাচই আছে, দুইটা কোর্সই আছে। আর এখন প্রিলি কোর্সে কিন্তু ডিসকাউন্ট চলতেছে, চাইলে জয়েন করে ফেলতে পারো। আচ্ছা, এবং আমি এই সময়টা তোমাদেরকে জয়েন করতে বলবো এই কারণে, যারা এখনো জয়েন করো নাই, যেহেতু ঈদের ভ্যাকেশন, এখন পুরা বসে আসো, বসে রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলো, ভালো আগাইতে পারবা। যদি ইচ্ছা থাকে ডিফেন্স অফিসার হওয়ার, আর যদি না থাকে যাই দেখে আসি, ইটস আপ টু ইউ। তো যেটা ভাই তোমার লাইফ, আমার লাইফটা আমি চ্যালেঞ্জ ফেস করে গ্রিন কার্ড পেয়ে ফোর্সে চাকরি করে আমি আসছি, আমি তোমাকে এখন শিখাইতে পারতেছি, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় যে না আমি ওখানে যাইতে চাই, আমি ইউনিফর্মটা পরতে চাই, আমি কাঁধে র্যাঙ্কটা লাগাইতে চাই, তাহলে একটু কষ্ট করো, নাথিং টু ডু, ঠিক আছে?
স্যার আমরা তো শুনেছিলাম যে স্যার অ্যাডমিন ব্রাঞ্চ প্রতিবার দেয় না, এবার তো স্যার টানা 2 বার দিছে, 93 তো আর দিবে অ্যাডমিন ব্রাঞ্চ দিবে, এটা হচ্ছে আগের গভর্নমেন্টের কারণে হচ্ছিল না, বাট এখন থেকে অ্যাডমিন ব্রাঞ্চ প্রত্যেকটা কোর্সে দিবে। আচ্ছা, সামি বলছো সরি ফর আস্কিং বাট আই হ্যাভ নকনি। আপনাদের ব্যাচে কি এসব এক্সারসাইজের মাধ্যমে ঠিক, আমি তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজ তো আর করাবো না এটার জন্য প্রিলিমিনারিতে, বাট নকনি এর সলিউশন আছে। তুমি আমাদের ফেসবুক পেজে রিলস এর মধ্যে সার্চ দাও, দেখবে ওখানে একটা সলিউশন দেওয়া আছে। ইউটিউবে যাও, ইউটিউবেও আছে আমাদের ইউটিউব চ্যানেল পাথফাইন্ডার ডিফেন্স একাডেমি বাংলাদেশ, ওখানে গেলে ভিডিও পেয়ে যাবে, ওইটা দেখে ওটা অ্যাপ্লাই করো, নকনির প্রবলেম সলভ হয়ে যাবে। আর একজন বলছো রাফিয়া তাসনিম সাদিয়া রাফিয়া, বিশাল বড় নাম, সেটা হইতেছে স্যার আমি এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, আমি 96 বিএমএল অংশ অ্যাপ্লাই করতে যাচ্ছি, এটা লেট হবে? লেট হবে না, বাট প্যারায় পড়ে যাবো আর কি, করতে পারো, অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক এভরিওয়ান, অনেকক্ষণ তোমাদের সাথে কথা হইলো। আচ্ছা, আমাদের আইএসএসবি কোর্সও কিন্তু অনলাইন অফলাইন দুটো মাধ্যমে আছে, চাইলে জয়েন করতে পারো। অ্যান্ড আমরা কি শিখাই না শিখাই তোমাদেরকে আজকে ক্লাসে দেখাই দিলাম, এবং এখানে আমি বাদেও আমার সাথে আরো ইনস্ট্রাক্টর আছে, এক্সোসেকের আরিক আছে, তারপরে হচ্ছে আমাদের সোয়াদ আছে, মাহির আছে, নাহিদ আছে, আয়হান আছে, তারপরে হচ্ছে মেহেদি স্যার আছে, হৃদয় আছে। আমরা সবাই মিলিটারি পার্সন, তোমার জাস্ট কাজ হচ্ছে এসে জয়েন করা আর আমাদের কাছ থেকে শেখা, দ্যাটস ইট। ওকে এভরিওয়ান, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আই হোপ যে তোমাদেরকে আজকে আমি কিছু না কিছু হলেও শিখাইতে পারছি, এন্ড ইউ হ্যাভ এনজয়েড দিস থিং। এন্ড আমি ক্লাসটা অবশ্যই আমাদের পেজে আপলোড করে দিব, ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, তোমরা অবশ্যই শেয়ার দিয়ে দিও। এবং ক্লাসটা কেমন লাগছে আমি খুবই খুশি হব যদি নাকি তোমরা ওইখানে গিয়ে তোমরা যদি নাকি একটুখানি রিভিউ দিয়ে আসতা। নট নাও, ক্লাসটা কেমন লাগছে ফেসবুকে আপলোড করার পরে প্লিজ গিভ এ রিভিউ, আই উইল বি ভেরি মাচ থ্যাঙ্কফুল। ওকে এভরিওয়ান, সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কালকে আর একটা ক্লাস হইতে পারে, টুমরো দ্য ক্লাস উইল কন্ডাক্ট এক্সোসেকের আরিক, এবং ও হইতেছে মূলত এবার কমিশন পাইতো, ওর ব্যাচ আর কয়েকদিন পরে কমিশন নিয়ে বের হবে। ও হচ্ছে একটা ইনজুরির কারণে এই কাঁধের ওর কলার বোন ভেঙে গেছে, এই জন্য সে রিসেন্টলি চলে আসছে কয়েকদিন আগে, 5th টার্ম কমপ্লিট করে। আদারওয়াইজ ও আর কয়েকদিন পরে কমিশন লাগাইতো, সো হি উইল কন্ডাক্ট দ্য ক্লাস। ওকে, কালকে ইনশাআল্লাহ ডিপি ভাইয়ের উপরে আরেকটা ক্লাস হতে পারে, সবাই আমাদের সাথে কানেক্টেড থেকো। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ঈদ মোবারক স্যার।